নিউ ইয়র্কের জ্যাকসনহাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। ক্ষমতার পালাবদলে বাংলাদেশের সব জায়গায় পরিবর্তনের সুর দেখা গেছে এবং সুর পরিবর্তনের প্রবণতাও আমরা দেখতে পাচ্ছি। তবে সেই পরিবর্তনটা কতটা সুষ্ঠু হচ্ছে, কতটা ভালো হচ্ছে, কতটা সৎ হচ্ছে এবং কতটা কায়েমি স্বার্থ থেকে হচ্ছে, সেইটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে অনেক। সেই সব প্রশ্নের মধ্যে আক্রান্ত হচ্ছে গণমাধ্যম, সংবাদ মাধ্যম এবং সাংবাদিকেরাও। এইসব নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তো বটেই, তিনি বিশিষ্ট লেখকও বটে, ইতিহাসবিদ, বিশ্লেষক জনাব নুরুল কবির। তার বর্তমান যে পরিচয়, যিনি নিউ এজ, দৈনিক নিউ এজের সম্পাদক, সেটিও আসলে তার অন্যতম প্রধান পরিচয়। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কবির ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং স্বাগত জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কবির ভাই, আমি একটু দর্শকদেরও বলি যে কবির ভাই আমাদের শুধু অগ্রজই নন, তিনি আমাদের অনেকেরই শিক্ষক। অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় আটকে গেলে আমরা কবির ভাই শরণাপন্ন হই। বিশেষ করে আমি কবির ভাই শরণাপন্ন নানা কারণে, নানা সময়, নানা রকমভাবেই হয়েছিলাম। বিগত সরকারের আমলে যেটা 15 বছর ব্যাপী ছিল, সেই সময় সাংবাদিকরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়েছেন, বিভিন্ন ধরনের হতাশার মধ্যেও পড়েছেন, ভয়ের মধ্যে পড়েছেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি কবির ভাইকে গিয়ে বলছিলাম যে কবির ভাই, এটা কিরকম আমল যেখানে শেখ হাসিনাকে শুধু ভালো বলা হয় আর বাকি সবাই যেন খারাপ হইলেও তাদের কারো কোনো কষ্ট হয় না, শুধু শেখ হাসিনাকে খারাপ এরকম বলা যায় না। বলে যে না, শেখ হাসিনা ভালো, শুধু মন্ত্রী, আমলা, সামরিক বা বেসামরিক কর্মকর্তারা তারা শুধু খারাপ, তারা শেষ করছে। একই ধরনের প্রবণতা আমরা এখনো দেখতে পাই কিনা কবির ভাই? যে আমরা বলতেছি যে না, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ, উমুক ব্যর্থ, সরকারের ভিতরে সরকার, কিন্তু যেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুই জানেন না, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসই আসলে সবচেয়ে ভালো। এটা কি আসলে সম্ভব? কবির ভাই, আমার একদমই মনে পড়ে আপনি আমাকে বলছিলেন যে দেখেন, মাথা যদি ঠিক থাকে তাহলে অন্য কিছুর খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, যদি দোষ আমি মাথাকেই দিব। এখনকার পরিস্থিতিটা কি আলাদা একটু কবির ভাই? না, একদম না। হ্যাঁ, এখনো একই রকমের আছে, বাট রকমটার পরিবর্তন ঘটেছে। যেমন ধরুন, আমরা একটু ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড দিই। বাংলাদেশের মানুষ যে 15 বছরের কথা বলেছেন, একটা স্বৈরতান্ত্রিক লীগ সরকারের বিরুদ্ধে থেকে থেকে লড়াই করেছে। সেই লড়াইয়ের বিভিন্ন সময় উত্থান পতন ছিল, পতনের সময় আবার নিপীড়নের শিকার হয়েছে এবং শেষ পর্যন্ত একটা শিক্ষার্থী গণ অভ্যুত্থানের মাধ্যমে তার পতন হয়েছে। এদেরকে ফ্যাসিস্ট বলা হয়, ঠিক ফ্যাসিস্ট। আমি বলবো, যদি ফ্যাসিজমের নানান ধরন থাকে, হ্যাঁ, তার যে ইডিওলজি ছিল, এটাকে জাতিবাদী এক ধরনের ফ্যাসিজম ছিল। তো এইটার বিরুদ্ধে যারা লড়াই করেছে, তারা কিন্তু সবই একই রকমের চিন্তার মানুষ নন। তাদের এক এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এক এক ধরনের আদর্শিক প্রণোদনা ছিল। ফলে নানান ধরনের মানুষের কমন শত্রুতে পরিণত হয়েছিল লীগ সরকার, কারণ তার নিজেরা ছাড়া আর কাউকেই তারা তাদের রাজনৈতিক বুদ্ধিভিত্তিক তৎপরতা অ্যালাউ করতে তারা রাজি ছিল না। ফলে সবাই তার বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে এবং সাধারণ মানুষের অতিষ্ঠ হয়ে তার মধ্যে যোগ দিয়েছিলেন। তারপর মাত্র 3 সপ্তাহে 1500 মানুষের হত্যাকাণ্ড, প্রায় 20,000 মানুষের আপনার নানা ধরনের আহত হওয়া, তার মধ্যে একটা কয়েকশো 600-700 মতো মানুষের সারা জীবনের জন্য দৃষ্টি শক্তি হারিয়ে ফেলা, মাত্র 3 সপ্তাহ সময়ের মধ্যে যে নিপীড়নমূলক ব্যবস্থা চালু করেছিল। এবং আপনারা লক্ষ্য করবেন, কখনো কখনো মানুষ ভুলে যায়, এই গত আপনার শিক্ষার্থী গণ অভ্যুত্থানের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল নারীর অংশগ্রহণ। মানে যেই পরিমাণে নারীরা তার সন্তানদের পাশে এসে দাঁড়িয়েছিল, অতীতেও নারীরা নানাভাবে সংগ্রামের মধ্যে ছিলেন আমাদের দেশে, কিন্তু এইবার দারুণভাবে তারা অংশগ্রহণ করেছিলেন। এখন এইটার মধ্য দিয়ে 2 ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। একটা হচ্ছে যার যার পুরনো যারা অঙ্গীকার, যেই যে রাজনীতির প্রতি তাদের অঙ্গীকার আছে, সেগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পরিসর, মুক্ত পরিসর তৈরি হয়েছে বলে সবাই মনে করেছে। অন্যদিকে যে সাধারণ মানুষরা একেবারে পার্টিজান রাজনীতির সঙ্গে যারা জড়িত নন, তাদের মধ্যে একটা সাধারণভাবে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাহলে যেটা প্রয়োজন ছিল, এরকম একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের পলায়নের পর যেই সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা এখন যে বা তখন থেকে যে একটা নাম দিয়ে চলেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের ওই রাজনৈতিক প্রজ্ঞা
থাকবার কথা ছিল, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলো ধীরে ধীরে এগুলোকে বাস্তবায়ন করার প্রক্রিয়ার পাশাপাশি এই যে সংস্কার কর্মসূচি এবং নির্বাচন দিকে যেমন এগোতে হবে, তেমনি এগুলো যার এই এত বড় অপরাধের জন্য তাদেরকে বিচারও করতে হবে। অর্থাৎ তিনটা, একটা হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। এই দেশের মানুষ আপনি লক্ষ্য করুন, কখনই এমন সরকার প্রতিষ্ঠিত করে নাই যার একটা সরকার মানুষ করে নাই, নিজেরা জোর করে থেকেছে এরকম সরকার অতীতে ছিল, যে তার টেনিউর কেউ জিজ্ঞাসা করে নাই। পৃথিবীতে কোনোদিনও কোনো সরকারের অনির্দিষ্টকালের টেনিউর থাকতে পারে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই সরকার প্রতিষ্ঠিত হবার পর যাদের নিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের দেশপ্রেম আমি প্রশ্ন করি না, কিন্তু তাদের রাজনৈতিক প্রজ্ঞা সম্পর্কে আমার সেদিনও প্রশ্ন ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কারণ এই যে আকাঙ্ক্ষাগুলোকে কিভাবে জড়ো করতে হয়, তার আকাঙ্ক্ষাগুলোকে কিভাবে বাস্তবায়নের প্রক্রিয়া নিতে হয়, তার যে রাজনৈতিক অভিজ্ঞতা এটা তাদের ছিল না। এটা অধ্যাপক ইউনূসেরও ছিল না, এবং তার সঙ্গে যারা সহকর্মী আছেন তাদেরও ছিল না। অধিকাংশেরই কারো কাউকে কথা বাদ দিলে ছাত্র রাজনীতিতে যাদের এক ধরনের হাত পাকিয়েছিলেন তারা ছাড়া এই ছোট বড় নানান এনজিওর মধ্যে থেকে যারা দেশের সংস্কার সাধনের মধ্য দিয়ে কাজ করতে চেয়েছেন, তারা একটা গোটা রাষ্ট্রযন্ত্রের ব্যবহার রাজনৈতিক ভাবে কিভাবে করতে হয় তার উপলব্ধি আছে বলে আমার মনে হয় না। ফলে আজকে যে সমস্ত ফেইলিউর গুলি দেখছেন, মূলত তাদের যে রাজনৈতিক অভিজ্ঞতাহীনতা, তাদের যে রাজনৈতিক অঙ্গীকার, তার যে রাজনৈতিক দিক দর্শনের প্রয়োজনীয়তা পড়ে। রাষ্ট্র তো একটা পুরোপুরি রাজনৈতিক সংগঠন, তো এই সংগঠনকে কোন দিকে কিভাবে নিয়ে যেতে হয়, কিভাবে মতাদর্শিক উপাদানগুলোকে বাস্তবায়ন করতে হয়, সর্বোপরি এই অধিকাংশ মানুষ যারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে রাস্তায় নেমেছিলেন, তাদের মেজরিটি মানুষের কি আকাঙ্ক্ষা, তার যে রাজনৈতিক রূপ দেওয়া এবং সেই রূপকে বাস্তবায়ন করবার চিন্তা, চেতনা, অভিজ্ঞতা, আকাঙ্ক্ষা কোনোটাই তাদের ছিল না। তারা এক ধরনের লুজ টাইপের, যে তরল, তাদের দেশের জন্য ভালোবাসা আছে আমি এখনো বিশ্বাস করি, আবার ক্ষমতাকে পেলে ক্ষমতাকে যে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হয়, এইটা যতক্ষণ না আপনি কাউকে ক্ষমতা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার পরীক্ষাটা হয় না। এদের মধ্যে অনেকেই আছে ক্ষমতাকে অপব্যবহার করছেন, হ্যাঁ সেটাও আছে, সেটা ক্ষমতার একটা অন্তর্গত সমস্যা। এই কারণেই ক্ষমতাকে আপনার জনসমাজের দিক থেকে, সংবাদ মাধ্যমের দিক থেকে, রাজনৈতিক দিক থেকে অপোজিশনাল একটা চাপের মধ্যে রাখতে হয়। সেইটা রাখবার চেষ্টা এখনো পরিপূর্ণভাবে হচ্ছে না, কারণ সবাই নির্বাচনের যে দিকে চেয়ে আছে। করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার মনে হচ্ছে কিনা যে ক্ষমতার অপব্যবহার উনি করছেন, উনি উনার নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বেশি সামনে রাখছেন? সেই স্বার্থের মানে আর্থিক স্বার্থ নাও হতে পারে, আপনি সেটা বলছেন, মানে হতে পারে যে তার কাছে যেটা আদর্শ মনে হয়। জি, ওনার একটা বড় ভুল উনি শুরুতে করেছেন। আমরা জীবনে প্রত্যেকেই ছোট বড় ভুলের মধ্য দিয়ে আমাদের জীবনে এগোয় অথবা পিছিয়ে যায়। ওনার এইটা স্বার্থবাদিতা আমি এখনো বলবো না, আমি বলবো যে একটা বিরাট ভুল তিনি করেছেন। এই যে ক্ষমতায় আসবার প্রায় সঙ্গে সঙ্গে গ্রামীণ সংক্রান্ত যতগুলো প্রতিষ্ঠানের পক্ষে উনি যে তার সমস্যার সমাধানের ক্ষেত্রে যে তড়িৎ বেগে কাজগুলি করেছেন, এইটা উনি ঠিক করেননি। কারণ হচ্ছে আপনি যখন অনেকের দায়িত্ব নেন এবং সমাজে যখন অনেক মানুষ ক্ষতিগ্রস্ত থাকে, আপনি সবার দায়িত্বটা শেষ করে নিজের দায়িত্ব গ্রহণ করা হচ্ছে যে কোনো মহৎ আদর্শের আপনার দাবি। তো উনি তার এই সমস্যাগুলো সমাধান করবার আগে তার আরো অনেকের সমস্যা, অনেক কোম্পানির সমস্যা, এগুলো সমাধানের দিকে যেতে পারতেন, কিন্তু এই তাড়াহুড়াটা তিনি করেছেন। আমার ধারণা যে এইটার জন্য তার সারা জীবন তাকে করে করে খাবে। উনি এখন ইতিমধ্যেই উনি বোঝেন কিনা আমি জানি না, এইটা তিনি করেছেন। কিন্তু তার মূল সমস্যাই হচ্ছে তার সরকারের ঠিক রাজনৈতিক দিকদর্শন না থাকা। তার একটা নন পলিটিক্যাল মাইন্ডস, তাদের নিয়ে সরকার গঠন করা এমন একটা সময় যখন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় থাকা উচিত ছিল সব রাজনৈতিক ভাবে সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে রাজনীতি সচেতন, ইতিহাস সচেতন যে সংগঠনটা
হওয়া উচিত ছিল সরকার হিসেবে, সেটা হয় নাই। তারই দুর্ভোগ আমাদেরকে পোহাতে হচ্ছে। রাজনৈতিক দিগদর্শন না থাকা সরকারের ভিতরে সরকার, এই প্রসঙ্গগুলি নিয়ে আমরা আরেকটু ইলাবোরেট ভাবে আপনার কাছে আসবো, তবে কতগুলি প্রসঙ্গের খুব দ্রুত একটু অবতারণা করতে চাই, তারপর আবার আমরা ওই মধ্যে আসবো। কবির ভাই, আমরা দেখেছি যে ডেইলি স্টার প্রথম আলো আক্রান্ত হওয়ার পর বা ডেইলি স্টার প্রথম আলোর উপর আক্রমণ হওয়ার পর বলা হচ্ছে যে এখন তো আসলে মত প্রকাশের স্বাধীনতা দূরে থাক, বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে। আমাদের প্রশ্ন এখানে দুইটা, ডেইলি স্টার প্রথম আলোয় প্রথম সংবাদ মাধ্যম কিনা যারা আক্রান্ত হলেন, এবং আমি যদি ধরে নিই যে ডেইলি স্টার এবং প্রথম আলো আক্রান্ত না হইল, ওই দিন আক্রান্ত না হইতো, কিন্তু একজন হিন্দু লোককে পুরায় মারা হইতো, খুলনায় একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হইতো, তাহলে একই কথা ডেইলি স্টার সম্পাদক জনাব মাহফুজ আনাম মঈন বলতেন কিনা যে আমাদের আসলে মত প্রকাশ স্বাধীনতা দূরে থাক, বেঁচে থাকার স্বাধীনতাও নাই। মানে যে দুইটা পত্রিকা আমাদেরকে সবচেয়ে বেশি মানুষ পড়তেছে বলে দাবি করতেছে বা আমাদেরকে লিড করতেছে, তাদের সম্পাদকরা শুধু নিজেরা আক্রান্ত হওয়ার পরেই কি বুঝতে পারলেন যে দেশে আসলে মত প্রকাশের স্বাধীনতা নাই, বা এই প্রথম সংবাদ মাধ্যম আক্রান্ত হইল? এটা কিরকম? এটা একটা হচ্ছে যে তাদের পর যে আক্রমণটা হয়েছে, তারা খুব সেই সময় বিহ্বল হয়ে পড়ছিলেন। হয়তো শব্দের প্রয়োগ, বাক্য বিন্যাসের মধ্যে তার এই যে ত্রুটি বলবো আমি, যেটা আপনি ধরেছেন, এটা তার হয়েছে। কিন্তু ধরুন, মত প্রকাশ কি তিনি বন্ধ রেখেছেন? তারপরের দিনই তোমার আনবাউড বলে উনি পত্রিকা বের করেছেন। অর্থাৎ ওইটা একটা দুঃখের কথা, সেই কষ্টের কথা। আর এইটাও তো সত্য নয় যে অন্য সময় না, এইটাইতে এইখানেই প্রথম আগুন লাগেনি। অন্যান্য পত্র পত্রিকা, মিডিয়া প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, বন্ধ হয়েছে আওয়ামী লীগ আমলে। কিন্তু এটা কিন্তু ভুলে গেলে চলবে না, তখন মতিউর রহমান এবং মাহফুজ আনাম সহ আমরা সকলে কিন্তু সেগুলোর প্রতিবাদ করেছি, বিবৃতি দিয়েছি, এডিটোরিয়াল লিখেছি। এই যে ধরুন, এই এখন যারা এইসব কথা বলছেন যে আমরা তখন করেছি কিনা, আসলে মানুষের আপনার শর্ট মেমোরির কারণে তখন কিন্তু তারা এটা দাঁড়িয়েছেন, কিন্তু যে এইরকম ভাবে দাঁড়ান নাই। কিন্তু আর এইরকম ভাবে এই ঘটনা তো ঘটেও নাই যে একটা বিল্ডিং এর মধ্যে উপরে ভেতরের লোক রেখে চারপাশ দিয়ে আগুন লাগিয়ে দেওয়া। অর্থাৎ একেবারে সেই ইউরোপে মধ্যযুগে যেভাবে ভিন্ন মতাবলম্বীদেরকে আপনার পুড়িয়ে মারা হতো, সেই পুড়িয়ে মারার যে পরিকল্পনা, এইরকম করে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কারণ এরা এখনো এক ধরনের বিহ্বলতার মধ্যে আছেন। সেই দিন যদি আর 20 থেকে 25 মিনিট কিংবা আধ ঘন্টা যদি ছেলে মেয়েদেরকে উদ্ধার করা না যেত, তারা কিন্তু সেইখানে সাফোকেশনের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করতো। তো এইটা এডিটর সাহেব যেদিন এটা শোনেন, সেই দিন তার যার সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করে, তার ব্যাপারে তো সংবেদনশীলতা বাড়ে। সেইটার কারণে হয়তো এটা বলেছেন, কিন্তু এটা মিন করেছেন বলে তো প্রমাণ নাই, কারণ তিনি তারপরও তো শুধু প্রথম আলোর জন্য বা ডেইলি স্টারের জন্য আসেন নাই, তো গোটা সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতার জন্য বলেছেন, এবং নিজেরাও মরবার ঝুঁকি থাকলেও মত প্রকাশ বন্ধ করেন নাই। এইটা নিয়েও আমরা আসলে একটু পরে ইলাবোরেট আলোচনা করতে পারবো যে আমরা সাংবাদিকরা কখন কোনভাবে কোন নৈতিক অবস্থান নেই বা না আমাদের এজেন্ডা কায়েম করি কিনা। কিন্তু আমি আরেকটা প্রসঙ্গে আসতে চাই, কারণ এই প্রসঙ্গগুলি বলে রাখা দরকার। অনেকগুলি প্রসঙ্গ আছে। একটা হচ্ছে যে কবির ভাই, আমরা কিন্তু গত 15 মাস ধরে, যদি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা 15 নাকি মানে প্রায় 1.5 বছরের মতো সময়, 15 মাস আমি কেন বলছেন, মানে আপনি জামায়াতে ইসলামীকে বা যারা ফার রাইটিস্ট আছে তাদের ক্ষেত্রে আপনার কিছু শক্ত অবস্থান আছে। ফার রাইটিস্ট বলেও আমি আসলে সংজ্ঞান করতে চাই, আমি জামাত ইসলামী বলি। আপনার কিছু শক্ত অবস্থান আছে, আপনি কিছু ক্ষেত্রে তাদেরকে প্রকাশ্যে মুনাফেক বলেছেন, আপনি কিছু ক্ষেত্রে তাদেরকে বলেছেন যে তারা এই কাজটা ঠিক করছে না। জামাতে ইসলামী আবার একটা বিবৃতিও দিয়েছে, সেই বিবৃতি দিয়ে বলেছে যে আপনি অসত্য কথা বলেছেন। আমার প্রশ্ন এখানে করবে দুইটা, আপনাকে শিক্ষক হিসেবে এটা আমার প্রশ্ন, যে আপনি একজন সাংবাদিক, আপনি এরকম একটা দলের বিরুদ্ধে এরকম একটা অবস্থান আসলে আপনি নিতে পারেন কিনা, এইটা জার্নালিজমের দিক থেকে এথিক্যাল কিনা। দুই হচ্ছে, তারা যে আপনার বিরুদ্ধে অভিযোগ আনছে যে আপনি অসত্য কথা বলছেন, এইটা ঠিক কিনা, আপনি যদি আমাদের একটু বলেন। কবির ভাই। জি, ধন্যবাদ। 1 নম্বর হচ্ছে যে আমি লিখিতভাবে বছরের পর বছর বলেছি, এবং আমি বক্তৃতা করতেও বলি, সাংবাদিকতা এক ধরনের রাজনৈতিক তৎপরতা। এই জন্য রাজনৈতিক তৎপরতা যে কোনো রাজনৈতিক আদর্শ কতগুলি সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক আপনার জমির উপরে দাঁড়ায়।
ফলে আপনি যদি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় বিশ্বাস করেন, সেই এরকম একটা রাজনৈতিক ব্যবস্থা কখনোই টিকে থাকবে না যতক্ষণ পর্যন্ত না সমাজের ভেতরে অধিকাংশ মানুষের মন এবং মননের মধ্যে গণতান্ত্রিক চিন্তা ভাবনার উদ্রেক করা এবং তাকে বিকশিত করবার দিকে না যায়। ফলে আমি যেহেতু এই দেশে প্রতিটা নাগরিকের সৃষ্টিশীল গণতান্ত্রিক উত্থান চাই, কারণ মানুষের অসাধারণ পোটেনশিয়াল আছে দারুণভাবে বিকশিত হবার, সেইটা নিশ্চিত করবার জন্য রাষ্ট্র ব্যবস্থা যেহেতু জগতে আছে, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো প্রয়োজন পড়ে। সেইটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দায় যখন হয় অধিকাংশ মানুষের সমস্যার সমাধান প্রথমেই করা, আস্তে আস্তে গোটা সমাজের গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমাজের বৈষম্য দূর করা, এই রাজনৈতিক, এগুলি সবই রাজনৈতিক ব্যাপার। এই রাজনৈতিক মতগুলিকে সমাজে প্রতিষ্ঠা করতে না পারলে আপনার রাজনৈতিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় না। ফলে এই ধরনের চিন্তার বিরুদ্ধে যারা আছে তাদের যে রাজনীতি, সেটাকে সমালোচনা করা ছাড়া আপনি একটা বুদ্ধিবৃত্তিক তৎপরতা পরিচালনা করা যায় না। এই কারণেই রাজনৈতিক সাংবাদিকতা মানে আসলে প্রত্যেকটা সংবাদপত্রে তাকে একটা করে এডিটোরিয়াল পলিসি আছে, প্রায় সবাই যে সেই পলিসিগুলি তো আসলে রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক তো একটা তৎপরতা, একটা রাজনৈতিক তৎপরতা। সাংবাদিকতা একটা বুদ্ধিবৃত্তিক তৎপরতা, বা সেটা দুই ভাবে দেখা। একটা হচ্ছে যে মানুষকে আপনি তথ্য দিবেন, আপনি যখন তথ্য দিবেন তখন কোন অবস্থাতেই আপনি অসত্য কথা বলতে পারবেন না, এটাই সাংবাদিকতার নিয়ম থাকা উচিত। আর সেই তথ্যটা যখন আপনি বিশ্লেষণ করবেন, সেইটার প্রত্যেকেই আসলে আপন আপন রাজনৈতিক দর্শনের দিক থেকেই বিশ্লেষণ করে, আমিও তাই করি। জামায়াতের ব্যাপারে আপনি বলছেন না, যেমন আমি একটা লক্ষ্য করুন, পরিষ্কারভাবে আমার উপর সেই দিন যারা আক্রমণ করেছে সেখানে শিবিরের লোকেরা ছিল, আমাকে কিন্তু রাষ্ট্রের দিক থেকে প্রশ্ন করেছে, অনুরোধ করেছে একটা মামলা করবার। আমি কিন্তু মামলাটা করি নাই, কারণ এটা আমি ব্যক্তিগতভাবে নেই না, এটা আবার পার্সোনাল ইস্যু না। আপনি লক্ষ্য করুন, আমি একটা সংগঠিত শক্তির ও গণতান্ত্রিক তৎপরতার বিরুদ্ধে কথা বলবো, আমি তো অথচ লিখবো, অথচ আমি তো আশা করতে পারি না যে তারা ওইখানে গেলে আমাকে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমার অসংখ্য বন্ধু শুভান অধ্যায় প্রশ্ন করেছে, আপনি একা ওখানে গেলেন কি করে? আচ্ছা, বা গেলেন কেন? আরো তো ঘটনা ঘটতে পারতো, আমি এটা জেনেই গেছি। আমার মনে হয়েছে ওইখানে আমার যাওয়া কর্তব্য। এই কর্তব্য বোধের মধ্যে যদি ভুল থাকে, আপনি যদি সেইটাকে বলেন যে এটা ভুল ছিল, সেটা একটা আলাদা বিতর্ক, আমি তো আপনার সঙ্গে তর্ক করতে রাজি আছি। কিন্তু ওইখানে আমার উপর যে তারা আক্রমণ করেছে, তো সেইটা তো অত্যন্ত স্বাভাবিক। তবে এর মধ্যে দুঃখজনক যেটা হলো, এই যে এখানে আরেকটা, এই যে জামায়াতের মুনাফিকের কথা বলছেন, তারা, আমি ওইখানে গেছি, তাদের রাজনৈতিক ভাবে তাদেরকে বিরোধিতা করি, ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আবার কোনো বিরোধ নাই। তারা সেই কথা বলে আমাকে আক্রমণ করবার সৎসাহস দেখাতে পারে নাই। তারা আমাকে আওয়ামী লীগ বলে আখ্যায়িত করে তারপরে আক্রমণ করেছে। এই যে আরেকটা মুনাফিকি, তারা কিন্তু আমাকে আক্রমণ করছে কারণ আমার এখানে একটা সেকুলার ডেমোক্রেটিক রাজনৈতিক ব্যবস্থা আমরা চাই। আর এর চাইতে যারা বড় কুতুব, সেকুলারিজমের কি কি সমস্যা আছে সেগুলি নিয়ে আলাপ করে, সেই আলোচনায় আমরা বিতর্কে অংশগ্রহণ করতে রাজি আছি। সেটা হচ্ছে একটা একাডেমিক বিতর্ক। ধরুন যে ফরাসি সমাজে যখন 1789 সালের বিপ্লবের সময় সেকুলারিজমের কথা বলা হয়েছিল, তার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে। আজকে আপনি বলতে পারেন সেটা তো আপনার বাস্তবায়িত হয় নাই, তাহলে সেকুলারিজমের পুরো জিনিসটাই তো অবাস্তবায়নযোগ্য করে তুলেছে। একটা কথা হচ্ছে, মানুষ কিন্তু সংগ্রাম করে, লড়াই করে, আপাতত যেটা অবাস্তবায়নযোগ্য মনে হয়, কাজটা যদি ভালো হয়, কথাটা যদি ভালো হয়, আদর্শটা যদি ভালো হয়, সেটা কোথায় কোথায় ফেল করেছে সেই কারণে আমি ওইটার প্রপাগেট করতে পারবো, এটা হতে পারে না। যদি যেই ব্যবস্থা বলে যে একটা সমাজের মধ্যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সবাই থাকবে, সবার সমান অধিকার থাকবে, প্রত্যেকের ধর্মীয় কর্মকাণ্ড করবার অধিকার থাকবে, এবং রাষ্ট্র সে ব্যাপার কোন একটা বিশেষ ধর্মকে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে ইসলাম, আর ভারতের ক্ষেত্রে হতে পারে হিন্দু, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যারা, তাদের পক্ষে রাষ্ট্রপাটকে সাজিয়ে আপনার ধর্মীয় ভাবে যারা সংখ্যালঘু তাদের উপর আপনি নিপীড়ন করবেন অথবা তার চিন্তা চেতনাকে বিকশিত হতে দিবেন না, এটা তো খারাপ কাজ।
তো সেকুলারিজম ইউরোপে ব্যর্থ হয়েছে বলে এইটার নাম আপনি আরেকটা অন্য কিছু দিতে পারেন, সেইটার জন্য আমি লড়াই করব, এটাই স্বাভাবিক। অসম্ভবের জন্য মানুষ লড়াই করে, আমাদেরও তাই কাজ। আর এখানে দ্বিতীয় পার্টটার উত্তর হচ্ছে যে তারা আমাকে বলেছেন যে আমি 3টা অভিযোগ এনেছি তাদের ব্যাপারে। এক হচ্ছে তারা ঐতিহাসিকভাবে তারা মুনাফিকি করে, কারণ মুখে বলে একটা, কাজ করে আরেকটা বলেছি তারা ধর্মকে দারুণভাবে ব্যবহার করছে, হ্যাঁ, যেটা ইসলামের যে অন্তর্গত শক্তি, ইসলামের মধ্যে যে গণতন্ত্র পরায়ণতার যেটুকু অংশই থাকুক, সবচেয়ে বড় কথা ইসলাম ধর্মের বিকশিত হয়েছে জনস্বার্থের প্রতি আর বিশ্বস্ত থেকে। অধিকাংশ নিপীড়িত মানুষের কথাই আছে যে জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে লড়াই করে ইসলাম বিকশিত হয়েছে। তো এখন জামাত ইসলাম আর ইসলাম এক কিনা আমি বরাবর ব্যাখ্যা করি এটা এক নয়। এটা আমি আমার ব্যাখ্যা দিবার আগেই বলে রাখি, এই দেশেরই অসংখ্য আলেম আছেন যারা জামাত ইসলামকে হাত থেকে ইসলামকে রক্ষা করবার কথা বলে। তো আমার মতন একটা ছোট্ট প্রশ্ন যদি করে রাখি, যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার তো মোটামুটি ভাবে সবাই করে, মোটামুটি না মানে অ্যাবসলিউটলি ধর্মরে ব্যবহার করেই বাংলাদেশের রাজনীতিটা চলে একদম। এবং যারাই করে সেটার বিরুদ্ধে আমরা, কারণ আর কিন্তু জামাত ইসলামী নামটা কি করেছে, ইসলামকে কিভাবে ব্যবহার করে, এই 3টা। আর আরেকটা অভিযোগ আমি করেছি, 3 নাম্বারটা হচ্ছে যে তারা নির্বাচনটাকে পিছিয়ে দেবার চেষ্টা করছে। আচ্ছা, এখন আমি আপনাকে একটা করে উত্তর দিচ্ছি, হ্যাঁ, এবং আমাকে বলেছে আমি মিথ্যাচার করেছি। এই যে তারা মিথ্যাচার করেছে তার প্রমাণ কি হিসাবে তারা বলেছে যে তারা ধর্মকে নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করছে না। অথচ আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, আমাদের যে রিপোর্টস আছে, হ্যাঁ, সেগুলিতে বিভিন্ন জায়গায় তারা বলে বেড়াচ্ছে যে বেহেশত দোজখের সঙ্গে জামায়াতকে ভোট দেওয়ার আছে। এটা জামায়াতের যে এইখানে মজাটা হচ্ছে যে এই ক্ষেত্রে তারা আবার বলতেছে ওইটা তার নিজস্ব মত। আচ্ছা, এটা বলছি, আমি আসছি সেই জায়গায়, আরেকটা মুনাফিকি। হ্যাঁ, আচ্ছা, এই জামায়াতের প্রার্থীর পক্ষে যারা কাজ করছে তাদের অনেকের বক্তব্য আপনি এখন সার্চ দিলে পাবেন। এআই দিয়ে কিছু হয়েছে, হ্যাঁ, সেটা সত্য, অনেকে বাড়িয়ে বলেছে, কিন্তু সত্য যেগুলো আছে পরীক্ষায় পাবেন, তার মধ্যে প্রতিদিন আপনি দেখতে পাবেন যে তারা তার এই ভোটটাকে বেশ ইসলামের সঙ্গে লাগিয়ে ফেলেছে। আপনি লক্ষ্য করুন, ঠিক এই কাজটাই পাকিস্তান আমলে মুসলিম লীগ এবং সামরিক শাসকরা বাংলাদেশের মানুষের যখন স্বায়ত্তশাসন আন্দোলন করত, তার অধিকারের জন্য আন্দোলন করত, সেইটাকেই তারা ইসলাম বিরোধী আন্দোলন হিসেবে, পাকিস্তান বিরোধী আন্দোলন মানে হচ্ছে ইসলাম বিরোধী আন্দোলন হিসেবে আমাদের এইখানকার আন্দোলন সংগ্রামকে দমন করবার চেষ্টা করেছে। এই কারণেই কিন্তু মানুষের যেমন একটা রাষ্ট্রের যখন বিরাট আপনার রাজনৈতিক ঐতিহাসিক অভিজ্ঞতার ভিত্তিতে যখন সংবিধান তৈরি করে, সেই সংবিধান সেগুলো আমাদের মতো করে হয় নাই, এবং যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয় নাই। সেটা আরেক বিতর্ক, আরেকদিন আমরা আগে করেওছি আমরা। কিন্তু এই পার্টিকুলার পার্টটা দেখুন, 23 বছর ধরে যখন একটা রাজনৈতিক গোষ্ঠী, একটা জনগোষ্ঠী দেখেছে যে ধর্মের নামে আমাদের গণতান্ত্রিক অধিকারকে তারা পাকিস্তানি শাসক শ্রেণী আপনার নষ্ট করতে চেয়েছে, সেই কারণেই সেকুলার রাজনীতির কথা বলা হচ্ছিল, যাতে আর কেউ ধর্মের নামে আপনার এই রাজনীতিটা করতে না পারে। তো এখন আপনি কথা ঠিক বলেছেন, প্রত্যেকেই, এই আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, হ্যাঁ, তারা প্রত্যেকেই ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেছে, কিন্তু সেইটা দিয়ে ধর্মের ক্ষতি হওয়া ছাড়া, হ্যাঁ, আপনার গণতান্ত্রিক রাজনীতির বিকাশের অন্তরায় হওয়া ছাড়া আর কোনো কাজ হয় নাই। দ্বিতীয়ত, আপনি আর জামাত যেটা করেছে, জামাতে ইসলাম এবং ইসলামকে তারা একাকার করে উপস্থাপন করছে, এইটা বাংলাদেশের গণতন্ত্রের বিকাশের জন্য এবং ইসলামের জন্য। ইসলাম তো আমি বলছি যে জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াই হওয়ার কথা। আপনি বলুন 1971 সালে এই দেশে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে, এই জালেম কারা ছিল? পাকিস্তানিরা ছিল। সেই পাকিস্তানি শাসক সেনাবাহিনী ছিল। জামাত ইসলামী তাদের পক্ষে অবলম্বন করেছিল। এটা জালেমের পক্ষে দাঁড়ালো, নাকি জালেম যাদের উপর আপনার নিপীড়ন শুরু করলো, যেই নিরস্ত্র মানুষের উপর হত্যা, অগ্নিকাণ্ড, রেপ, সেই
তাদের পক্ষে অবলম্বন করলো। তো এই কাজ করে তারা ইসলামের শক্তি নিজেকে কিভাবে নিজেদেরকে প্রচার করতে পারে এবং সে ইসলামের পক্ষে যায় কি করে, Right. কিংবা ধরুন এই যে এখনো যে অভিযোগগুলি আপনি লক্ষ্য করুন, তো যে তারা তো মিথ্যাচার করে এবং আপনি বলছেন যে তারা বলে যে ওটা আমাদের তার ব্যক্তিগত মত। তো ব্যক্তিগত মত এইটাই সংখ্যা যদি তার কর্মীদের অধিকাংশ হয়, তাহলে তো হয় ওই কর্মীরা জামাত ইসলাম করে না, অথবা তারা এদের প্রতিনিধি নন, সেটা পরিষ্কার করতে কাউকে তো বহিষ্কার করতে আমরা শুনি নাই। হ্যাঁ, কিংবা তাদের বিরুদ্ধে তো কোনো মামলা রুজু করবার কথা শুনি নাই, যে তাদের যে রাজনৈতিক মত সেইটা অন্য কথা বলে তাদেরকে কলঙ্কিত করছে সমাজে, তাদের বিরুদ্ধে ভুলভাবে উপস্থাপন করছে, এইটা তো ঘটে নাই। ফলে এই কেবলমাত্র আমাকে একটা গালি দিবার জন্যই তারা এই গালিটা দিচ্ছে। নির্বাচনের ব্যাপারে ব্যাপারটা আমি মনে করি এটা আমার কাছে তথ্য যেমন আছে, বিশ্লেষণও আছে। তারা একটা হাইপ তুলবার চেষ্টা করেছিল, যা জানোবা যে এখনো করছে। যে আওয়ামী লীগকে আপনারা দেখেছেন, বিএনপিকে আমরা দেখেছেন। আসলেই তো আওয়ামী লীগ এবং বিএনপি তো বাংলাদেশের মানুষের সঙ্গে অনেক ব্যাপারেই বিশ্বাসঘাতকতা করেছে। তারা নানান ভাবে এক ধরনের কথা দিয়েছে, নির্বাচনের ম্যানিফেস্টোতে গিয়ে কাজ করেছে অন্যরকম। এই অভিযোগ তো আমাদের প্রত্যেকেরই আছে। যে কোনো আপনার ইনফর্মড, চিন্তাশীল, ইতিহাসবোধ সম্পন্ন মানুষ এইটা বলবে। তো আমরা এইটার বিকল্প চাই। এই বিকল্প তো আমরা তাদের চাইতে পশ্চাৎপদ কোন শক্তির উত্থানকে চাই না। তারা বলছে তাদেরকে পরীক্ষা করতে হবে, তো তাদেরকে পরীক্ষা তো করা হয়েছে। তারা 1971 সালে সবচেয়ে ইতিহাসে বড় পরীক্ষা দিয়েছে। এই দেশের মানুষ যখন সবচেয়ে বিপদের মধ্যে ছিল, সেই বিপদের মধ্যে তারা বিপদাপন্ন মানুষের বিরুদ্ধে ছিল। সেই 71 সালে আবার আপনার এই মালেক মন্ত্রিসভায় তাদের মন্ত্রীও ছিল এই তৎকালীন পাকিস্তান। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, তার আগে আমি একজন দর্শকের মতামত আপনাকে একটু পড়ে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের দর্শকরা কি ধরনের মতামত করতেছেন। উনার নাম আমি পড়তে পারতেছি না, মানে মুশারিয়া 188। উনি বলতেছেন যে খালিদ ভাই, অনেস্টির সাথে বলেন তো, আপনি কখনো আমার দেশ সংগ্রাম, ওয়ান, ইসলামী টিভি ইত্যাদি বন্ধ হওয়ার পর আপনি কোনো স্পেশাল টক শোর আয়োজন করেছিলেন কিনা, সেই সময়ের মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন কিনা, আপনি কি দ্বিচারী নন? ভাই, আপনার জানার জন্য আমি বলতেছি যে আমি করছিলাম অসংখ্য টক শোতে, এগুলো নিয়ে আমি প্রশ্ন করছি। সেই সময় এটা 5টা করে টক শো করতাম দিনে, সপ্তাহে 5টা করে টক শো করতাম সপ্তাহে, এবং এডিটর স্পিক বলে অসংখ্য প্রশ্ন করেছি। এমনকি নুরুল কবির ভাই আমাদের সঙ্গে আসেন, নুরুল কবির ভাই আমাদের অনুষ্ঠানে এসেও এইগুলির কথা অসংখ্যবার বলছেন। আপনারা যদি দেখা থাকেন, দেখার যদি কোনো উপায় থাকে তাহলে দেখবেন। কিন্তু কবি, আমার একটা প্রশ্ন আছে, আপনার উপরে যে আপনার সঙ্গে এই ভদ্রলোককে আমি আরেকটু মনে করে দিতে চাই, একটু যুক্ত করতে চাই। সেটা হচ্ছে জনারা বোধহয় ভুলে গেছেন, আমরা 1971 সালে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তার বিচার চেয়েছে, এখনো চাই। একই সঙ্গে তাদের ভুলে যাওয়া উচিত না, তাদের ব্যাপারে আইনটা যাতে স্বচ্ছভাবে প্রয়োগ হয়, আইনের যাতে অপপ্রয়োগ না হয়, সেইটা বলতে গিয়ে আমাকে আদালতে যেতে হয়েছে। আমার বিরুদ্ধে আদালত অপমাননার হচ্ছে অভিযোগ এসছে, আমাকে ভর্ৎসনা করা হয়েছে। কিন্তু তখনও কিন্তু তাদের ব্যাপারে বিচারটা যাতে অস্বচ্ছ না হয়, স্বচ্ছ এবং সঠিকভাবে হয়, তার জন্য কিন্তু যখন কেউ ছিল না, যখন বড় বড় এইখানে সমাবেশ হচ্ছে শাহবাগে, তখনও কিন্তু আমি আবার তাদের অধিকারের জন্য লড়াই করেছি। তাদের আরেকটা মুনাফিকি হচ্ছে, আমাদেরকে যেভাবে তারা চিত্রিত করতে চায়, আমরা তাদের অধিকার রাখবার জন্য, আমি তো এটা ব্যক্তিগতভাবে নেই না, আমি বলছি তারা তাদের রাজনীতি করুন, কিন্তু সেই রাজনীতির ভুল ভ্রান্তি এবং স্বার্থ বিরোধীরা কোথায় সেটা আমাদেরকে বলতে দিতে হবে। তারা যেভাবে করছে, তারা বাক স্বাধীনতা বলতে তাদের স্বাধীনতাকে বোঝায়, আমরা বাক স্বাধীনতা বলতে আমার রাজনৈতিক প্রতিপক্ষের বাক স্বাধীনতাকে বুঝি। আমার মনে আসে যে আমি একটু খালি আবার যুক্ত করি যে 2024 সালের যে নির্বাচন হলো, সেই নির্বাচনের সময় আমি বেশ কয়েকটা বড় বড় মানুষের সাথে ইন্টারভিউ করছিলাম, এর মধ্যে নুরুল কবির ভাইও একজন। আপনারা সেই ইন্টারভিউটা এখনো ডিজিটাল ফুটপ্রিন্টে তো সবকিছুই রয়ে যায়, ডয়েচে ওয়েলে থেকে সেই ইন্টারভিউ নেওয়াতে কবির ভাই কিন্তু এই জামাতে ইসলামীর রাজনীতি করার অধিকার এবং অন্যান্য ডানপন্থী জায়গা থেকে রাজনীতি করার অধিকার সম্পর্কে সবচেয়ে সচকিত এবং উচ্চকিত ছিলেন আওয়ামী লীগের আমলে। এই 2024-এর ইলেকশনে, আমার ঠিক ডেট মনে পড়তেছে না, এটা জানুয়ারির 2 বা 3 তারিখের মধ্যে হবে, আমি কবির ভাইকে ইন্টারভিউ করছিলাম। কিন্তু কবির ভাই, আমার একটা প্রশ্ন আছে আপনার বক্তব্যের ক্ষেত্রে। আপনি বলছেন আপনাকে যারা আক্রমণ করছে, যে প্রথম আলো ডেইলি স্টার, আপনি তাদেরকে বলছেন যে তারা শিবিরের লোক। আমার প্রশ্ন হচ্ছে, সেইটাও আপনি কোনো প্রেজুডিস থেকে বলতেছেন কিনা? আপনি যেহেতু এখন জামাত শিবিরের উপর ক্ষিপ্ত হয়ে আছেন, আপনার যাকে পছন্দ হচ্ছে না তাকেই আপনি শিবির বা বলতেছেন কিনা? আমাদের দর্শকরাও জানতে চাইতেছেন আপনি তাদেরকে চিনলেন কি করে যে তারা শিবিরের লোক? একদম ক্ষিপ্ত হয়ে, প্রথম কথা আমি ক্ষিপ্ত হয়ে নাই,
একদম না। আমি এটাকে আদর্শগত লড়াই হিসেবে দেখি, এবং কোন ব্যক্তির ব্যাপারে কোন ক্ষিপ্ত হওয়া আমার অভ্যাসের মধ্যে পড়ে না। আমি তো বললাম স্বভাবের মধ্যেই নাই, তাহলে তো আমি একটা মামলা করতে যেতাম। আচ্ছা, ইতিমধ্যেই যারা গ্রেফতার হয়েছে সেই দিনকার যেইখানে ওইখান থেকে স্পট থেকে যারা আপনার ছবি তুলেছে এবং ভিডিও করেছে, ওইখানে যারা উপস্থিত ছিল তাদের দু একজন গ্রেফতার হয়েছে। তাদের ফেসবুক পোস্টে তাদের পরিচয় আছে, নিজেরাই দিয়েছেন। তাদের মধ্যেই শিবিরের কর্মীরা, একাধিক কর্মীর নাম আছে, যেটার সঙ্গে তারা নিজেরাই শিবির বলেন। হ্যাঁ, সুতরাং আমি মোটেও না জেনে ভিত্তিহীন ভাবে রাগ থেকে, ক্ষোভ থেকে কোনো অভিযোগ করি না। আমি এটা এইভাবে এটা বলবো কিনা আমি জানি না। ওকে, সারা জীবনে আমার সবচাইতে প্রিয় দুইটা ব্যক্তিগত পর্যায়ে দুইটা মানুষ ছাড়া কারোর বিরুদ্ধে আমি কোনো ব্যক্তিগতভাবে রাগ করি নাই। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে যে, আরে ওই অভিযোগটা ছোট্ট করে আমি উত্তর দিয়ে দিচ্ছি যে তারা নির্বাচন পেছাতে চান কি চান না, এটা তারা বলছেন আমাকে অসত্যবাদী বলে, যে তারাই ফেব্রুয়ারি মাসে প্রথম নির্বাচনের কথা বলেছিল। কথা সত্য, এই পর্যন্ত সত্য। এই যে, কিন্তু তার যে মুনাফিকি স্বভাব, বলবে একরকম, কিন্তু ওই পাশাপাশি সময়গুলিতে তাদেরই বক্তৃতা বিবৃতি, যার ধরেন তাদের এখন এই মুহূর্তের রাজনৈতিক প্রতিপক্ষ তার পুরনো বন্ধু বিএনপি সংস্কার বাদ দিয়ে কেন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, এইরকম অসংখ্যবার তারা এগুলো বলেছে। যত বছর লাগে সংস্কারটা শেষ করা উচিত, এগুলো তাদেরই বক্তব্য। তারা নিজেদের ফাইল খুঁজলেই তারা পাবেন। ওইটা যখন ফেব্রুয়ারিতে যেমন চেয়েছে, আবার আর ডিসেম্বরে অন্যরা চেয়েছে বলে আপনার তাদেরকে গালাগালও দিয়েছে। তো দুই নম্বর হচ্ছে তারা আসলে কেন পেছাতে চায়। একটা হলো তথ্য আর একটা বিশ্লেষণ। আপনি লক্ষ্য করুন যে হাইপ তুলেছিল তারা বুঝি বা ক্ষমতায় চলে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এই যে বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ আছে না, এরা যখন ওই টেম্পু আর বাজার দখল করতে যায়, বিএনপির থেকে জামাত কিছু কিছু ব্যাপারে অনেক স্মার্ট পার্টি, পলিটিক্যাল পার্টি হিসেবে তারা তখন রাষ্ট্রের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলিতে তাদের লোক বসিয়েছে, আর চাঁদাবাজিও করেছে। হ্যাঁ, সেগুলো অনেক ভীষণ স্মার্টলি সেটা তারা করেছে। হ্যাঁ, সেগুলোর দরকার হলে আমরা, এটাও যদি মিথ্যা কথা হয়, হ্যাঁ, সেই দাবি করলে সেই প্রমাণ আমরা তুলে ধরবো সময় মতন। প্রশ্নটা হচ্ছে যে তারা বুঝতে পেরেছে এখন কয়েক মাস গেছে পরে যে বাংলাদেশ এখনো পর্যন্ত বাংলাদেশের অপরাপর যাবতীয় রাজনৈতিক দল, সংগঠন ইত্যাদির নানা ধরনের অন্তর্গত দুর্বলতা থাকা সত্ত্বেও বাংলাদেশের গোটা সমাজ, 18 কোটি মানুষের বৃহদাংশ এখনো পর্যন্ত জামাতের মতন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে প্রস্তুত নয়। অর্থাৎ তারা ক্ষমতায় যেতে পারবে না। তাহলে কি করতে হবে তাকে? এই মুহূর্তে যেহেতু ডানপন্থী, তাদের প্রতি সহানুভূতিশীল ইউনূস সরকারের মধ্যে মন্ত্রী আছে, প্রশাসনের মধ্যে তাদের লোক আছে, ডিফ্যাক্টো ভাবে ক্ষমতায় থেকে আরো সুবিধা নেওয়া, তাদের রাজনৈতিক প্রতিপক্ষগুলোকে নানানভাবে আরো দমন করার জন্য যতটা সময় পায় তার জন্য ততটাই ভালো। ফলে সে প্রলম্বিত করতে চায়। এইটা খুব পরিষ্কার তথ্য হিসেবে আমি তো সাংবাদিক, তো আমি তো অ্যাপ্রেন্টিস রিপোর্টার থেকে সম্পাদক হয়েছি। ফলে আমাদের তো রিপোর্টারের সোর্স গুলি তো বন্ধ হয়ে যায় না। ফলে নানান জায়গায় সেই তথ্য হিসেবেও আমরা, এটা সরকার নিজেও জানে, সরকারের লোকেরা, সরকারের মধ্যের লোকেরা আমাকে জানিয়েছে যে তাদের কাজকর্ম, তাদের তৎপরতা, এগুলোর মধ্য দিয়ে বোঝা যায় যে তারা পথ করতে চায়। কেন পিছাতে চায়? তার কারণ হচ্ছে তারা জানে ক্ষমতায় যেতে পারবে না। ফলে যতদিন পর্যন্ত তারা এটা সুবিধাটা নিতে পারে সেটা তারা চায়। আর অন্য অপরাপর দলগুলির থেকে, এটা আমি জামাতের প্রশংসা করছি, তাদের তাড়াহুড়া কম। জামাতের তারা 50 বছর ধরে একটা বিপ্রতি পরিবেশের মধ্যে তারা কাজ করেছে। আবার সে খেয়াল করুন, থেকে গণ আন্দোলনের সঙ্গে অন্য পার্টিগুলির মত, অনেক বিশদ আওয়ামী লীগের মতন এরাই কিন্তু বিশ্বাসঘাতকতা করে তাদের পরিসরগুলো গেছে। 86 সালে তারা নির্বাচনে গেছে, 1986 সালে, যখন এদেশের ছাত্রী জনতা সেই নির্বাচনের বিপক্ষে ছিল। খেয়াল করুন, তারা তাদের সুবিধার বাইরে আপনার কখনই কাজ করার এই ব্যাপারে তারা স্মার্ট আছে। সেই স্মার্টনেসের জন্য শেষ পর্যন্ত তারা লাভবান হবে কি ক্ষতিগ্রস্ত হবে সেটা ইতিহাস নির্ধারণ করবে। সুতরাং আমাকে যে বললো তারা আমি মিথ্যাচার করলাম, এসব করেই তো সত্যি। না, আপনার কথা সত্যি ধরে নিয়ে করবে। আমি আপনাকে একদম
এই প্রশ্নটা করতে চাই যে ধরেন জামাত ক্ষমতায় যেতে পারবে না, এটা আপনি যেমন জানেন, ধরা যাক এটা যদি সত্য হয়, জামাতও জানে, এবং জামাত যে বারবার ক্ষমতা পিছাতে চাইতেছে, নির্বাচন পিছাতে চাইতেছে, সেটাও একটা কারণ। আপনি তো যুক্তি বুদ্ধি দিয়েই আপনি এটা বিবেচনা করলেন। তাইলে এটা জামাতের জন্য সবচেয়ে ভালো হইতো না বিএনপির সাথে তার পুরনো বন্ধুত্বটাকে একটু জাগিয়ে তুলে আবারও, এবং আপনি তার প্রশ্ন করলেন যে তার তাড়াহুড়া নাই, বিএনপির সাথে পুরনো বন্ধুত্বটাকে জাগিয়ে তুলে বিএনপির সহযোগী শক্তি হিসেবে থেকে থেকে আরও শক্তি সঞ্চয় করা এবং ক্ষমতার কাঠামোতে অংশ নিয়ে আর নিজেদেরকে আরো শক্তিশালী করা, যেমনটা তারা 2001 সালে করছিল, এটা তাদের জন্য ঠিক কাজ হইতো না? আমার এই প্রশ্নটা আমি এই কারণে করতেছি, কারণ আমি দেখতে পাইতেছি যে প্রথম আলো ডেলিশনের কথা আবার আসি, আমি জীবনে এরকম দেখি নাই যে বিএনপির আয়োজিত সভায় বা কোনো দলের আয়োজিত সভায়, মানে বিএনপির একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে ফিরবেন, সেই সভার মধ্যে অংশগ্রহণ করে সম্পাদকরা কেন তারেক রহমানের আরো আগে আসা উচিত ছিল, তারেক রহমান আসলে দেশের কি হয়ে যাবে, এগুলি বলতে শুরু করছে, কারণ তারা দেখতে পাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে। তো জামাতও তো এটা দেখা, জামাতেরও তো একই কাজ করা উচিত ছিল, তাই না? আচ্ছা দেখুন, এটা 2-3 ধরনের উত্তর আছে, তবে একটা কথা বলে রাখি, আপনি কিন্তু গড়ে বলেছেন সম্পাদক ওখানে গেছে, আমি কিন্তু ওখানে যাই না। আমার সেটা প্রশ্ন আছে, লেজ আছে যে আপনি জান নাই কেন, আপনাকে কি দাওয়াত দেয় নাই, নিমন্ত্রণ দেওয়া হয় নাই? না, আপনি ভদ্রতার সঙ্গে দাওয়াত দিয়েছে, সেটা আমি আপনাকে বলছি। আচ্ছা, জামাতের কি করা উচিত ছিল আপনি প্রশ্ন করেছেন, এটা আসলে জামাতেই ভালো বুঝবে। না, জামাতের যে দলের শেডো, মানে বিএনপির পিছনে পিছনে থাইকে জাতীয় পার্টি যেমন নিজেদের আখের গুছায় নিছিল, জামাতের মতো করে এটা করতে পারতো কিনা, যেহেতু যারা জানে যে তারা নির্বাচনে জিতবে না? আচ্ছা, জামাতের কিন্তু তার জন্মের পর থেকে এখন এই পর্যন্ত ইতিহাসের বড় বড় বাকগলিতে বড় বড় ভুল করবার রেকর্ড আছে। ওকে, আপনি লক্ষ্য করুন, বাংলাদেশে এই এলাকার মানুষ, বিশেষত পূর্ব বাংলার কৃষকরা যখন পাকিস্তানের জন্য আন্দোলন করে, পাকিস্তানের দাবি যখন সবচেয়ে জনগণের দাবি, পপুলার দাবি, জনপ্রিয় দাবি, জামাত ইসলামী তখন পাকিস্তানের বিরুদ্ধে ছিল। পাকিস্তান সৃষ্টি হওয়াটাকে জামায়াতের নেতা, তৎকালীন নেতা আপনার মৌলানা মওদুদি, এইটা পাকিস্তান একটা বাজে বস্তু হিসেবে আপনার তৈরি হচ্ছে, এবং জিন্নাহকে গালাগাল দিতেন। দেখুন, অথচ জনগণ ছিল পাকিস্তানের পক্ষে। আবার সেই পাকিস্তান যখন এই দেশের এই অঞ্চলের মানুষই সেখান থেকে মুক্তির জন্য নিজেদের রাষ্ট্র তৈরি করবার জন্য স্বাধীনতার যুদ্ধ করে 71 সালে, আবারও সে একটা আপনার জনস্বার্থ বিরোধী, জনগণের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করে। এই যে আপনার 1986 সালের নির্বাচন, তারপর স্বাধীন বাংলাদেশে 86 যখন আওয়ামী লীগের নেতারা এখনো বোঝে কিনা যে 90 সালে তারা যে নির্বাচনে জিতে নাই, তার একটা প্রধান কারণ রাস্তায় এক সন্ধ্যার সময় বলেছে আগামীকাল যারা জাতীয় বিমান, এই কথা বলে পরের দিনে নির্বাচনে চলে গেছে। ওই কথাগুলো 90 সালের ইলেকশন পর্যন্ত এই দেশের মানুষ মনে রেখেছিল, তারা অপরাপর অন্যান্য কথা বাদ দিল। জামাত ইসলামও সেই রাস্তার জনগণের লড়াই বাদ দিয়ে ওখানে গেছে। এই যে এখনো এইবার এই যে একটা বিরাট ট্রানজিশনের সময়ে তার কিন্তু পুরনো অপরাধগুলিকে ধুয়ে মুছে মানুষের সঙ্গে মানবিক আচরণ করে, গণতান্ত্রিক আচরণ করে তার কিন্তু তার নিজের গা থেকে কিছুটা ময়লা দূর করবার চেষ্টা করতে পারতো। কিন্তু যে জামাতের ঐতিহাসিকভাবে ভুল করবার একটা প্রবণতা আছে। ইতিমধ্যেই জামাত শিবির বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস তৈরি করেছে, ইতিমধ্যেই যে সমস্ত অসত্য কথা তারা মানুষকে বলে চলেছে, ইতিমধ্যেই ধর্মকে যারা উৎকটভাবে ব্যবহার করছে, এগুলির মধ্য দিয়েই আপনি বরং তার ব্যাপারে মানুষ ওই যে আওয়ামী লীগ বিএনপির বদলে তাকে পরীক্ষা করবে কিনা, ইতিমধ্যেই সে ভর্তি পরীক্ষা দিয়ে ফেলছে। এই পরীক্ষার মধ্য দিয়ে মানুষ বুঝতে শুরু করেছে যে ক্ষমতায় যাবার আগেই যদি তাদের এই অবস্থা হয়, তাহলে ক্ষমতার যদি রাষ্ট্র ক্ষমতা হাতে বলে তারা কি করতে পারে। জামাত আবার ভুল করলো, এই ভুল তারা ক্রমাগত করেই চলবে। করবে আমি আরেকটা প্রসঙ্গ এখানে আনছিলাম, এটাও যদি একটু ছোট্ট করে বিএনপির কথা বলছেন। হ্যাঁ, তারেক সাহেবের আগমন নিয়ে সম্পাদক সাহেবরা, জি এটা একটু যদি বলতেন। ছোট্ট রেসপন্স আমি আসবো এটিতে। আপনার বিএনপি সঙ্গে তার বন্ধুত্বটা ঠিক বা আরো অগ্রসর হলো না কেন? দুটো কারণ। একটা হচ্ছে জামায়াত যেহেতু নিজেদের ব্যাপারে অতি কনফিডেন্ট হয়ে গেছিল, নিজেরাই পারবে বলে তাদের একটা ভুল ধারণা তৈরি হয়েছিল, সেটা যেমন ব্যাপার।
তেমনি আপনার তার আবার পাশাপাশি তাদের সঙ্গে তারা যে এক ধরনের অ্যালায়েন্সে যেতে চায় না, এটা কিন্তু সত্য নয়। প্রথম দিকে তাদের কিন্তু সিট অ্যারেঞ্জমেন্টস এর প্রস্তাব, হ্যাঁ, জামাত এটা প্রকাশ্যে স্বীকার করে না, বাট আমি তথ্য হিসাবে জানি এই প্রস্তাব নিয়ে দুই পক্ষ আলাপ করেছে, এটার মধ্যে সমঝোতা হয় নাই। এটা হলো এক, চেষ্টা তারা করেছে। দুই, এবং সেটা লক্ষণ আমরা দেখতে পাই যে জামাতের আমির এবং নায়েবে আমির লন্ডনে গিয়ে দেখা করে এসেছেন তারেক সাহেবের সঙ্গে, সেটাও আমরা দেখছি ওই সময়ের মধ্যে হয়তো এই তথ্য এসছে। হ্যাঁ, আচ্ছা, এটা যেমন একটা, তো এই জামাত যেমন নানান অপরাধ করেছে, অথচ অপরাধগুলির জন্য সে ক্ষমা চায় না, বরং সেগুলোকে নানানভাবে প্রলেপ দিয়ে আপনার ওইখান থেকে উদ্ধার পেতে চায়। বিএনপির কাছেও কিন্তু আমাদের সবার দাবি করা উচিত, আমি করেছি, যে এই যে জামায়াত যে তার এই আশ্রয় প্রশ্রয়ে, কখন আওয়ামী লীগের কিন্তু দীর্ঘতর সময় প্রায় 26-27 বছর তাকে যে প্রশ্রয় দিয়ে তাকে যে বিকশিত করবার প্রত্যক্ষ না হলেও অপ্রত্যক্ষ ভাবে পরোক্ষ অবদান রেখেছে, এখন তাকে গালাগাল দেয়, তার ওই অতীত অন্যায় কিংবা ভুল তারা যেভাবে বলুক, সেইটার জন্য কিন্তু তার ক্ষমা চাওয়া উচিত। জামাতের শক্তি বৃদ্ধি তো হয়েছে, সত্য কথা, যে হ্যাঁ সেইটা যতটুকুই হোক না কেন, এই শক্তি বৃদ্ধির পিছনে জামায়াতের কথা বলছি, বিএনপির কিন্তু ভূমিকা আছে। বিএনপিরও উচিত যে হ্যাঁ তারা এই কাজটা অন্যায় করেছে, ভুল করেছে, হ্যাঁ সেইটা মানুষের কাছে স্বীকার করা, আর স্বীকার না করা পর্যন্ত আমি অনুরোধ করবো যে মানুষ যাতে তাদেরকেও ভোট না দেয়। আপনার কথা আমি শুনছিলাম, আপনার সাক্ষাৎকার সম্ভবত মানজুর মতিনকে দেওয়া সাক্ষাৎকারে চ্যানেল 24-এ আপনি এরকম বলতেছিলেন যে সরকারের ভেতরের কিছু অংশ যে ওই সময় আসতে দেরি করেছে সেটা নিয়ে আপনার আর কোনো সন্দেহ নাই, এবং সরকারের ভিতরে এটা আছে। এই সরকারের ভিতরে সরকারটা আসলে কে, মানে কারা তারা, মানে জনাব নাহিদ ইসলাম, জনাব মাহফুজ আলম, এরা তো খোদ সরকারের মধ্যেই ছিলেন। এরা আবার এটা নামও বলতেছে না। এনসিপি আবার বারবার বলতেছে যে এই সরকারের অনেক কিছু, এনসিপি নেত্রী একজন, আমার নাম মনে পড়তেছে না, উনি বলছে যে এই উপদেষ্টাদের এইসব কিছু প্রকাশ করে দেওয়া হবে। এরা এই সরকারের ভিতরে সরকারটা আসলে কে, মানে কারা? দেখুন, আর্মি, ডিজিএফআই, জি, পুলিশ, জি আলাপটা করছি আমি। দেখুন, দুটো, একটাও যে আমি যে ওইটা কথা বলেছি যে সরকার এটা হতে দিয়েছে, যে কারণ হচ্ছে আমি তো ওই ঘটনার একটা পর্যায়ে যখন আপনার ডেইলি স্টার অফিস প্রাঙ্গণে উপস্থিত হই, সেইখানে যখন এটা আপনার এই যে স্লোগান দিচ্ছে, তারপরে গাড়ি আসতে দিচ্ছে না, বোতাম কল, তখন তো আমার অনেক মন্ত্রী সাহেবদের সঙ্গে ফোনে কথা হচ্ছিল। তারা অনেকে যে চেষ্টা করেছে তা নয়, কিন্তু দুটো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যে তার আপনার কোনো নিয়ন্ত্রণ এই সরকারের কার্যকর নিয়ন্ত্রণ এই প্রশাসনের উপর নাই, কারণ হচ্ছে যে ওই যে নন পলিটিক্যাল লোক হইলে যা দাঁড়ায়। দ্বিতীয়ত হচ্ছে যে পরিমাণ সময় এখানে লাগলো, ততক্ষণ পর্যন্ত নিজেরা তারা ঘুষুর ঘাসুর করার পরিবর্তে আপনি লক্ষ্য করুন, তারপর গতকাল পর্যন্ত, মানে আজকে এই সন্ধ্যা পর্যন্ত তথ্যমন্ত্রী কিংবা কি বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে তো ওই ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে তাদের সঙ্গে ভিজিট করতে দেওয়া যায় নাই। তারা এমন কি গুরুত্বপূর্ণ কাজ করেন যে দেশের দুইটা শীর্ষস্থানীয় পত্র পত্রিকার যেখানে আগুন দিয়ে পুড়িয়ে সাংবাদিকদের হত্যা করার চেষ্টা হলো, সেখানে তারা যেতে পারলেন না। তো এটা অনান্তরিকতারই এক ধরনের লক্ষণ, এবং ওইখানে ধীর গতিতে প্রশাসন রাষ্ট্র কাজ করছিল, তাতে বোঝা যায় এটা হতে দিয়েছে তারা, আমার এই ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে আরো সহজ করে দিতে চাই, আমরা যখন আহ্বান জানালাম সকল পেশার লোকদের কাছে যে তারা আমাদের সঙ্গে যারা সংহতি প্রকাশ করতে এলেন, সেখানে এনসিপির নেতা নাহিদ কিন্তু বলেছেন সরকারের একটা অংশ এটার সঙ্গে জড়িত। এখন প্রশ্ন হলো যে আপনি লক্ষ্য করুন যে এই প্রশ্নটা আপনি আমাকে করছেন, আমি আপনার মাধ্যমে অনুরোধ করব এই প্রশ্নটা ইনুস সাহেবকে নিজেকে করতে। কেন? ইনুস সাহেব নিজে বলেছেন যে ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, মনে আছে আপনার? রাইট, অ্যাবসলিউটলি। আচ্ছা, সেই ছাত্ররা এখন বলছে, ছাত্রদেরই প্রতিনিধি নাহিদ, যে সরকারের লোকেরা আপনার লোকেদের একটা অংশ এখানে আছে। তাহলে এখন কি সেই ছাত্ররা তো তাদের সঙ্গে নাই, মানে মন্ত্রী পরিষদে নাই, তাহলে এই অ্যাপয়েন্টমেন্ট যারা দিল তারাও চলে গেল, এখন যারা আছে এটা কার লোক? লক্ষ্য করুন, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যতই উনি বলুন না কেন, ছাত্ররা তাদেরকে, আর প্রথম কথা ছাত্ররা তাদের নাম প্রস্তাব করেছেন, ছাত্ররা তাদেরকে তার ব্যাপারে ভীষণ ভাবে চেয়েছেন,
এই ব্যাপারে সত্য, কারণ তারা না চাইলে উনি নিশ্চয়ই প্রধানমন্ত্রী হতেন না। কিন্তু এই যে রাজনৈতিক যে বিশ্লেষণটা এই মন্ত্রী পরিষদের মাথায় থাকে না, ঘটনাটা কি হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দল মত নির্বিশেষে সমস্ত মানুষের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে একটা জাতিবাদী আওয়ামী লীগ স্বৈরতান্ত্রিক সরকারের পতনের পর যখন এই সরকার গঠনের কথা হলো, তখন তিনটা ফ্যাক্টরস কাজ করছিল। একটা হলো তখনও রাজনৈতিক দল হিসেবে অসংগঠিত এনসিপির নেতৃবৃন্দ, সমন্বয়ক। অন্যদিকে হচ্ছে তখনও পর্যন্ত বিরোধী দল হিসেবে বিএনপি, তারপরে বামপন্থী, ডানপন্থী, অপরাপর রাজনৈতিক দল, তারা সবাই একসাথে তার ব্যাপারে একটা অন্তর্বর্তীকালীন সরকার করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা যদি সেদিন তাকে না মানতেন তাহলেও কিন্তু হতো না। এবং এইটাকে ফ্যাসিলিটেট করেছিল সেনাবাহিনী শীর্ষ নেতৃত্ব। এই তিনটা যদি একসাথে না হতো তাহলে সেই দিন তার নেতৃত্বে এই সরকার প্রতিষ্ঠিত হতো না। এবং এটা নিয়ে যদি আরো গন্ডগোল হতো বা সময়ক্ষেপণ হতো, আমার অনুমান তখন একটা মিলিটারি টেক ওভার হতো। এবং ওই পরিস্থিতিতে মিলিটারি টেক ওভার হলে এইটা খুব বেশি মানুষ আশ্চর্য হতো না। তাহলে এই যে ইউনূস সাহেব যে তার যে রাজনৈতিক ন্যায্যতা, তার সরকারের ক্ষমতায় থাকার যে রাজনৈতিক ন্যায্যতা তৈরি হচ্ছে এই সমস্ত আন্দোলনের শক্তিদের সমন্বিত সমর্থনের ভিত্তিতে, ফলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে গড় করে তাকে যে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করতে হতো এবং তার রিফ্লেকশন যদি পড়তো, সবাই যদি সন্তুষ্ট থাকতো, তাহলে তো আজকে যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে এটা হতো না। এখন তারপরে উনি সরকার গঠনের সময় আপনি লক্ষ্য করুন তাদের অধিকাংশ হচ্ছে আওয়ামী লীগ আমলে উনি নিপীড়নের শিকার হয়েছেন। এই সরকারের অধিকাংশ হচ্ছে প্রতিদিন তিনি যখন আপনার কোর্টে হাজিরা দিতে যেতেন, তার সঙ্গে কিছু লোকজন থাকতো, আপনার মনে থাকবার কথা। সেই সঙ্গে থাকার লোকজন একটা বিরাট অংশ এখন মন্ত্রী পরিষদে। উনি নিজের লোক ভেবেছেন। এক, তিনি যেটা বোঝেন নাই যে অনেকেরই আলাদা রাজনীতি আছে। আবার জামাতের কোটায়, বিএনপির কোটায়, কিছু হইলো অন্য মধ্যপন্থীদের কোটায়, তো সেখানে লোকজন আছে। কিন্তু মুশকিল হইলো তার যে কোটার থেকে যারা যাকে পাঠিয়েছে তাদেরও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিষ্কার নয়, ফলে একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এইটার সুযোগ নিচ্ছে যারা সবচেয়ে সংগঠিত শক্তি, অথচ ক্ষমতায় যাবে না বা যেতে পারবে না। মানে তাদের জন্য এটা একটা যখন রাষ্ট্র যখন অ্যাসার্ট করে না নিজেকে, এই যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যের যে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে, এই একটা নৈরাজ্যমূলক পরিস্থিতিতে শুধু তাদেরই লাভ হয় যারা দূরপ্রসারী চিন্তা আছে রাজনৈতিক ভাবে। আমার এখনো ক্ষমতার সময় হয় নাই, এই যে যতক্ষণ পর্যন্ত এমন অবস্থা আছে তার মধ্য দিয়ে যতটুকু আমরা তাদের রাজনীতিকে এগিয়ে নিতে পারি সেটা করতে গিয়ে আমি বলবো তারা ভুল করছে। তারা যে সন্ত্রাসী তৎপরতা সারা দেশে চালাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবিরের পুরনো আচার ব্যবহারের কারণে, কারণ ওরা যখন দুর্বল থাকে ভীষণ বিনয়ী থাকে, তারা সুন্দর করে কথা বলে। তো ওই পুরনো আচার ব্যবহার দেখে এই সাধারণ ছাত্রছাত্রীরা তারা ছাত্রলীগের চাইতে কিংবা ছাত্র দলের চাইতে কিংবা অপরাপর সংগঠনগুলির চাইতে তাদেরকে ভালো মনে করেছে, ভোট দিয়েছে। আগামী 1 মাসের মধ্যেই যদি এই সমস্ত ক্যাম্পাস আবার ভোট হয়, আমি আপনাকে লিখে দিচ্ছি ছাত্র শিবির পাশ করবে না। কারণ ইতিমধ্যেই তাদের তৎপরতার ধরন থেকেই মানুষ ভয় পেয়ে গেছে। মানুষের ভয় প্রসঙ্গে একটু বলি, আমাদের একজন, ওনার নাম মোহাম্মদ, মাঝখানে একটু পড়তে পারতেছি না, মজুমদার, সব একসাথে লেখা। খালেদ ভাই আপনি ইদানিং ভয়ে ভয়ে কথা বলেন কেন? যাই হোক, আমার প্রসঙ্গ সেটা না। বেশ কয়েকজন দর্শক আমাদের এই প্রশ্ন করছেন যে বাংলা এডিশনের লাইসেন্স বাতিল নিয়ে আপনার অভিমত কি? বাংলা এডিশনটা আমি আপনাকে বলি, এটা আমেরিকাতে থাকা একজন সাংবাদিক জনাব ইলিয়াস হোসেনের ইয়াতে এটা চালু হয়। বাংলাদেশের একজন উপদেষ্টাও জনাব শারমিন মুর্শিদ, উনি সেখানে উপস্থিত ছিলেন সেটা উদ্বোধনী অনুষ্ঠানে, সেটা চালু হয়েছিল। এটা এনওসি নাকি বাতিল করা হয়েছে। এখন এনওসি বাতিল করা হয়েছে, আমি এটা বুঝতে পারি যে কারণটা হয়তো এই যে জনাব ইলিয়াস হোসেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক গালাগালি বকাবকি করছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে উনি যেটা করছেন, তিনি তো আগেও এটা অনেকের ক্ষেত্রে করছেন। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি দিলেই কি একটা জিনিস বন্ধ হয়ে যায়? মানে এগুলি কি?
মানে প্রত্যেকটা সময় মানে একটা তো হচ্ছে যে আপনি একটি স্ট্যান্ডার্ড রাখবেন যে এই করলে আপনি বাতিল করবেন বা চালু করবেন বা আপনি অনুমোদন দিবেন, আর হচ্ছে আপনাকে গালাগালি করলে, আপনাকে বকাবকি করলে আপনি এটা বন্ধ করে দিবেন, আর বাকি সবাইরই বকাবকি করা, সবাইরই ইয়া করা, এটা ঠিক আছে? এটা কিরকম? এটা নীতি হিসাবে অত্যন্ত, এটা হলো দ্বিচারিতা, নীতি হিসাবে খারাপ। কিন্তু আমি তো ঠিক, সরকার তো ঠিক কখনো বলে নাই যে ইউনূস সাহেবকে গালিগালাজ করবার জন্যই এটা বন্ধ করা হয়েছে কিনা। প্রথম কথা হচ্ছে কোন সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানকে বন্ধ করা উচিত না, মত প্রকাশের সমস্ত মাধ্যমগুলি ঠিক রাখা উচিত, সচল রাখা উচিত। গুরুত্বপূর্ণ যেটা সরকারের বা রাষ্ট্রের বা আন্তর্জাতিক ভাবে কতগুলি স্ট্যান্ডার্ড সেট করা আছে যে কোন ধরনের বক্তব্য দিয়ে যদি সমাজে কোনো সাংঘর্ষিক পরিস্থিতিকে উস্কে দেওয়ার কোনো ব্যাপার যদি থাকে, এবং যদি নৈরাজ্য তৈরি করবার ব্যাপার থাকে, সেটা নিউজকেও বন্ধ করে দিতে পারে। কথার কথা, মানে অর্থাৎ সরকার কি কারণে এইটা বন্ধ করেছে এটা পরিষ্কারভাবে বলা উচিত ছিল, কারণ সরকারেরই মন্ত্রী সেটা উদ্বোধন করেছে। আর তাহলে কি যেই মন্ত্রী উদ্বোধন করেছে তাকে কি ইউনূস সাহেব ডেকে নিয়ে জিজ্ঞাসা করেছেন কিনা যে আপনি এটা করলেন কেন? অথবা ওই মন্ত্রী ইউনূস সাহেবকে গিয়ে জিজ্ঞেস করেছেন কিনা, বা স্বরাষ্ট্রমন্ত্রীকে, যে আমি যে এটা উদ্বোধন করে আসলাম আপনি সেটা বন্ধ করলেন কেন? লক্ষ্য করুন, অসঙ্গতির কোনো শেষ নাই। আমি মনে করি যে ওইটা বন্ধ করা ঠিক হয় নাই। শুনুন, এই যে জামাত ইসলামে যে আজকে একটা বা অন্যান্য দক্ষিণপন্থী দলগুলি যে বাড়াবাড়ি এই জায়গায় চলে গেছে, এইটা তারা অনেক কথা বলতেছে বলে মানুষ বুঝতে পারছে। মানুষের বিবেক বিবেচনা এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতা সম্পর্কে কারোর ভুল করা উচিত না। কেমন কারণ হচ্ছে যে মানুষ ঠিক বুঝতে পারে যে কেউ যদি গালাগাল দিচ্ছে দিক না, হ্যাঁ খুব গায়ে লাগে, আর এটা সত্য, হ্যাঁ, কিন্তু সেটা ধৈর্য থাকতে হবে আপনার। আপনাকে যিনি গালাগাল দিচ্ছে তার বক্তব্য আপনাকে ভদ্রভাবে যদি আপনি আপনার রিফিউট করতে পারেন, হ্যাঁ তর্ক করে শেষ পর্যন্ত আপনি আপনার কি বলে যে আপনি জিতবেন, অন্যরা হেরে যাবে। আর আরেকটা কথা হচ্ছে গালাগাল তো দিবে, আপনি যে প্রশ্ন করছিলেন একটা, হ্যাঁ গালাগাল দিয়ে কথাও আছে ওই যে মানে সারাক্ষণ, মানে আপনি যদি আমাদের এখন যারা লাইভ আমাদের দেখতেছেন তাদের অনেকেই আপনার কথা পছন্দ করতেছেন, অনেকে আবার পছন্দ করতেছেন না। যারা পছন্দ করতেছেন না তারা আবার খুব মানে আমি বলবো না যে খুব শালীন ভাষায় আপনাকে কথা বলতেছেন, খুব অশালীন ভাষায় বলতেছেন। আমাকেও মানে আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন করবে, আমি তার নাম বলতে চাই না। এরকম বলতেছিল যে দুইজন বাটপার বসছে। এখন আমি পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনাকে বলা এটা আমারও এই যে গায়ে লাগে আর কি, যেটাকে আপনি গায়ে লাগা বলতেছেন। তার আগে যে আমি কমেন্টটা পড়লাম, আপনি ইদানিং ভয়ে ভয়ে কথা বলেন, দেখেন কমেন্ট আসে এরকম। ওনার নাম হাসনাত কিরণ 3719, তিনি বলছেন খালেদ এখন যে কমেন্ট পড়লেন সেটা যে আপনারই বট বাহিনীর করা কমেন্ট সেটা সহজেই বোঝা গেল। আপনি বলতেছিলেন যে মানুষ নাকি বুঝে, মানুষ তো সহজে নানা রকম কিছু বুঝে দেখি, মানে আমার বট বাহিনী আমার বিরুদ্ধে আমি কমেন্ট করতেছি বা পক্ষে কমেন্ট না, প্রতিটা কিছু কিছু সময় লাগে। ধরুন আমার তো সন্তান সন্ততি আছে, মা বাবা ছিলেন, আমি খালি আমার মা মারা গেছে এটার জন্য এখন আমি কৃতজ্ঞ। মানুষের মা মারা গেলে কেউ কৃতজ্ঞ হতে পারে? মানে আচ্ছা, কেন আমার এই বৃদ্ধা মাকে জামাতের এই বটবাহিনী যে অশ্লীল ভাষায় এই বৃদ্ধা মাকে কত মানুষ কতবার যে বিছানায় নিয়েছে, আমি সৌভাগ্য আমার মার চোখে এটা দেখতে হয় নাই। তার সব কয়টা সন্তান ওই আমার, হ্যাঁ, কোনো মানুষের বিরুদ্ধে কোনো কিছু করে না, হ্যাঁ, মানুষের কল্যাণের জন্য চেষ্টা করে। তিনি নিজেই এটা করেছেন। আর তাকে আজকে আমার রাজনৈতিক দার্শনিক সাংস্কৃতিক অবস্থানের কারণে যেই গালিগালাজ তারা দিচ্ছে, এটা আপনার শুনতে হচ্ছে। এখন মা আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম, হ্যাঁ উনি এটা জিজ্ঞেস করেন নাই, কারণ তিনি জানেন ছেলেটা একটু লড়াকু টাইপ ছোটবেলা থেকে। তিনি আপনি আমার উত্তরটা খুব সোজা। বন্ধু বান্ধব জিজ্ঞেস করে এই যে মানুষ তো তোমার একটা বিরাট অংশ মানুষ ঘৃণা করে, আমি জিজ্ঞেস করি বেশি সংখ্যক না কম সংখ্যক, ভালোবাসে কত সংখ্যক না বলছে সেটা অনেক সংখ্যক। আপনি একটা সমাজের মধ্যে ভেস্টেড ইন্টারেস্টের বিরুদ্ধে কথা বলবেন, এক সংগঠিত নৃশংস শক্তির বিরুদ্ধে কথা বলবেন, একটা বৈষম্য যুক্ত একটা সমাজের মধ্যে বৈষম্যের প্রতিষ্ঠিনতা জন্য সাম্যের জন্য লড়াই করবেন, তাহলে আপনার শত্রু তৈরি হবে না।
পাওয়ারফুল মহলে আপনি বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক তৎপরতায় থাকবেন, অথচ আপনি কিছু শত্রু সৃষ্টি করতে যদি আপনি না পারেন, অর্থাৎ আপনার কথা লেখা এগুলিতে কোনো রকমের সমাজে প্রতিক্রিয়া হয় না, তা সেই জীবন তো আপনার তাৎপর্যহীন। না অর্থাৎ না কবির ভাই, আপনাকে কবির ভাই, আপনি আপনাকে আমার আচ্ছা শেষ করেন আমি মিত্র বলি। সমাবেশ যেমন ঘটাতে হবে, তেমনি সমাজের যারা ইতিবাচক বিকাশের বিরুদ্ধে যারা থাকে তাদের শত্রু, তাদেরকে আপনি ওই জায়গায় যেতে হবে তারা আপনাকে শত্রু হিসেবে মনে করে, বাট সেই শত্রুতা মোকাবেলা করার জন্য আপনার মিত্র শক্তির সমাবেশ থাকাটাও গুরুত্বপূর্ণ। না কিন্তু কবির ভাই, আপনার আমি আবারও বলছি যে দর্শকদের মানে কাছে বলি যে আমি তো অনেক সময় কবির ভাইয়ের কাছে গেছি ক্যামেরার বাইরে বা ক্যামেরার সামনে, রেকর্ডের বাইরে বা রেকর্ডের সামনে। কবির ভাই, ওই সময় তো এইটা মোকাবেলা করার জন্য 15 বছর যখন গত সরকার ক্ষমতায় ছিল, আপনি তো আমাকে একটা টোটকা দিছিলেন যে আপনি খালি আপনার যে ব্যাংক স্টেটমেন্ট, যে আয়কর টাকা পয়সা, ওই জায়গাটা আপনি ঠিক রাখবেন, তারপর আপনি যা খুশি তাই বলেন, যা খুশি তাই আপনি মানে সাংবাদিকতার এথিক্সের মধ্যে থাইকা সেটা আপনি করেন, আপনার কোনো ভয় পাওয়ার কারণ নাই। কিন্তু এখন তো আর মানে সেইটা আমি মাইনে চললাম, কিন্তু এই যে শত্রু বা এই যে গালাগালি, এইটারে কি কোন স্টেটমেন্ট ক্লিয়ার রাখা মোকাবেলা করবে? এইবার এই কারণে আমি আসছি, অর্থাৎ আপনার বিরুদ্ধে যখন আপনার সত্য কথনের জন্য যদি রাষ্ট্র নিজে নিপীড়নমূলক কাজ করে, তো রাষ্ট্র কখনোই এই পর্যন্ত হিটলার থেকে শেখ হাসিনা পর্যন্ত কেউ কখনো বলে নাই যে আমার সমালোচনা করে বলে তাকে আমি গ্রেফতার করেছি অথবা তাকে ভোগাচ্ছি। ওরা নানান ধরনের ফাঁকফোকর খোঁজে। ফাঁকফোকরের মধ্যে যারা আর্থিক জীবনটার মধ্যে যাদের কোনো ভেজাল আছে, ওই ফাঁক দিয়ে ঢুকে তাকে ধরে নিয়ে নেয়, যে দুর্নীতির অপরাধে তাদেরকে ধরে নিয়ে যায়। আমি তখন তো রাষ্ট্র সরকার ছিল আপনার সত্যবাদিতার বিরুদ্ধে, তখন আপনাকে ওই টোটকা দিয়েছি যে সরকার তো আপনাকে খুঁজবে আপনি দুর্নীতি করেছেন কিনা। আপনি যদি উচিত কথা সমাজে বলতে চান, দুর্নীতির বাইরে থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনার জীবনে কষ্ট হবে, খাতা পরিষ্কার, অর্থাৎ সরকারের কাছে নিজের আমলনামা, জাগতিক আমলনামা, ধর্মের আমলনামা তো আরেকটা, রাজনৈতিক সাংস্কৃতিক আমলনামা পরিষ্কার থাকতে হবে, যাতে আপনাকে ধরে যদি, তাহলে আপনার কথার জন্যই ধরে, অন্য কোনো অজুহাত যাতে দেখাতে না পারে। এখন এইটা হচ্ছে যে ওই যে সংগঠিত শক্তি, তারা সরকারের মধ্যে আছে, সরকারের আপনার ছত্র ছায়া আছে, হ্যাঁ, সে কারণে এই যেমন আইনের ল এনফোর্সমেন্ট নাই, এই যে আমার বিরুদ্ধে বলে দিল একটা কথা, ধরেন এইটা যে সরকার তো করছে না, অ্যাপারেন্টলি করছে সমাজে রাজনৈতিকভাবে সংগঠিত কতগুলো আপনার সহিংসতাবাদী নৈরাজ্যবাদী গোষ্ঠী। আচ্ছা, এখন এটার জন্য কি আমি খুব ওই কথাটা আবার খুব সরলভাবে নিলে অসুবিধা আছে, যে শত্রু সমাজে তৈরি করতেই হবে। শত্রু আপনার হয়ে যাবে, এদের একটা অংশ না বুঝে, ধরেন আমাদের সম্পর্কে জানে না, আমাদের কাজকর্ম সম্পর্কে ধারণা নাই, ফলে জামাত ইসলামী বা অপরাপর ডানপন্থীরা তাদেরকে যা বোঝায়, বা অপরাপর অগণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দ্বারা বোঝায়, সে কারণে করে। এই লড়াইটা দীর্ঘস্থায়ী, এই লড়াইটার কষ্ট আপনাকে করতে হবে। এটা কোনো নতুন না, সারা পৃথিবীতেই কিছু মানুষকে তার নিজস্ব চিন্তার পক্ষে দাঁড়াতে হয়েছে। হয়তো তারাও তাই মনে করে, তারা মনে করে যে তাদের চিন্তাটাই আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ, দার্শনিক প্রতিপক্ষ, তাদের অনেকেই কিন্তু এই যে ডেডিকেশন নিয়ে গালাগালটা দেয়, ওদের একটা বিরাট অংশ মনে করার ঠিক কাজ করতেছে। কবির ভাই, আমি এখানে আপনার এটা ধৈর্য নিয়ে তাদেরকে বলতে হবে যে তোমার চিন্তা ভুল, তুমি যদি দেশটাকে ভালোবাসো, তুমি যে পদ্ধতিতে ভালোবাসো, সেই ভালোবাসাটা প্রতিষ্ঠিত হবে না। এটা এই পরিশ্রম করতেই হবে। না করবে, আমি মানে যারা আপনি অনেকগুলি প্রেক্ষাপট করলেন, কিন্তু যারা আসলে আমাদের সমাজের ওপিনিয়ন লিডার বা মত মোড়ল আছেন, তারা কিন্তু এই অসহিষ্ণুতাকে বা এই ধরনের জিনিসগুলিকে অনেক ক্ষেত্রে উস্কে দিয়ে থাকেন। এই প্রসঙ্গে আমি আসবো, কিন্তু আমাদের দর্শকরা অনেকেই প্রশ্ন করেছেন যে আজকেও আমরা দেখলাম যে একজন সাংবাদিক, তার নাম হচ্ছে নাজনীন আক্তার, তিনি নাজনীন মুন্নি,
তিনি বলছেন নাজনীন মুন্নিকে বাদ দিন, না হলে প্রথম আলো ডেইলি স্টারের মতো আগুন লাগিয়ে দিব, এটা বলে তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। অনেকে বলছেন আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে, অনেকে বলছেন যে আব্দুল নূর তুষার এবং জনাব মাসুদ কামাল তারা যেহেতু অনেক কথা বলেন সেই জন্য তাদেরকেও আসলে পরবর্তী আক্রমণের শিকার হতে পারে। শাকিল এবং রূপা দম্পতি কারাগারে আছেন, হত্যা মামলায় জামিন হচ্ছে না, জামিনের জন্য মামলা উঠলেই সেটা নিয়ে আবার কথা হয়। আরও সাংবাদিক যারা আছেন, যারা সাংবাদিকতার জন্য যারা জেলে আছেন, তাদের ব্যাপারে আপনার মত একটু তারা শুনতে চান, যে আপনি তাদেরকে। আমার মত একান্ত পরিষ্কার, একাধিকবার বলেছি, লিখেছি, আবারও বলছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের দলীয় বুদ্ধিজীবিতার কারণ একটা প্রবণতা ধারা তৈরি হবার কারণে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়দের অধ্যাপক থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত বিভিন্ন সময় সরকারের সঙ্গে অযাচিতভাবে খামোকাই কিছু সুখ সুবিধার জন্য আপনার দালালি করেছে। কিন্তু আমি মনে করি রাজনৈতিকভাবে দালালি করা একজনের অধিকার, যতক্ষণ না আপনি হইলো খুন খারাপই করছেন। এই যে সাংবাদিকদেরকে নিয়ে গেছে, সেই সাংবাদিকদের বিরুদ্ধে খুনের মামলা আছে, ধরে নিয়ে গেছে। আমরা সরকারের সঙ্গে কথা বলেছি যে তারা যদি দুর্নীতি করে থাকে, তারা যদি হত্যাযজ্ঞের ক্ষেত্রে উস্কানি দিয়ে থাকে, ইনসাইটমেন্ট, এটা ফৌজদারি অপরাধ, এইসব অপরাধে যা যা আছে সেটার জন্য আপনারা সুষ্ঠুভাবে সেইটা ইনভেস্টিগেশনের সাপেক্ষে বিচার করেন। কিন্তু তার খুন করেছে সরকারের লোকেরাও জানে যে এই মিথ্যা মামলা, এই মিথ্যা মামলাগুলি তাদেরকে প্রত্যাহার করার জন্য আমরা বহুবার অভিযোগ জানিয়েছি, ব্যক্তিগতভাবে অর্থাৎ নিউজ পত্রিকার সম্পাদক হিসেবে বলেছি, পত্রিকার সম্পাদক পরিষদের তরফ থেকে বলেছি, সরকার আপনার আমাদেরকে কথা দিয়েছে করবে, কিন্তু সরকার সর্বশেষ বলেছে আমরা প্রকাশ্যে সেই বিষয়ে এই সরকার কোনো ন্যূনতম পদক্ষেপ গ্রহণ করে নাই। আমি আবার এটার প্রতিবাদ করছি, এইটার পক্ষে জনমত সংগঠিত করবার প্রয়োজন বলে বোধ করছি। কারণ ফৌজদারি অপরাধ যে করে নাই, একটা লোক কোন সরকারকে নিঃশর্তভাবে সমর্থন করবে কিনা, এটা তার আত্মমর্যাদা বোধের সঙ্গে, তার রাজনৈতিক দর্শনের সঙ্গে জড়িত। সেইটার কারণে তো আপনি মামলা করতে পারেন না। হ্যাঁ, তাহলে তার জগতে খুব জগৎ জটিল হয়ে যাবে। কিন্তু সরকারি তৎপরতায় যদি তার কোনো ফৌজদারি অপরাধ থেকে তাকে বিচার হোক। আর এখন যারা হুমকি দামকি দিচ্ছে, আমি তো আবারও বলছি, একটা জাতিবাদী ফ্যাসিস্ট সংস্কৃতি থেকে এখন একটা ধর্মবাদী রাজনৈতিক আপনার ফ্যাসিবাদী সংস্কৃতির মধ্যে আমরা এসে পড়েছি। এই সময়টা অত্যন্ত খারাপ, একটা ট্রানজিশন দরকার, একটা জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাও খুব জরুরি। এই নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে এই দেশে দুধের নহর বইবে, এইরকম কোন কল্পনা করবার জন্য দুর্বুদ্ধিতা আমার নাই। কিন্তু এই সরকারকে আপনি কোথা থেকে বলবেন? একটা পার্লামেন্ট নাই যে তাকে সমালোচনা করবেন, জনসভা ডেকে আপনার আমার কোনো কথা বলবার অবস্থা নাই। রাজনৈতিক দলগুলো যার যার মতন করে তার এজেন্ডা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা কিন্তু আমরা যখন বিপর্যস্ত বোধ করেছি, তারা এসছেন, কথা বলছেন। আমি মনে করি যেখানে গণতান্ত্রিক চিন্তার পক্ষে আপনার বৃহত্তর ঐক্য এখানে গড়ে উঠবে এবং শেষ পর্যন্ত সেটাই একটা দেশের জন্য ভরসা। না, কিন্তু কবির ভাই, আমি এই প্রশ্নটা একটু করতে চাই যে যারা আমাদের অপিনিয়ন লিডার বা মত মোরল, তারা তো আমরা যেরকম একটা মানে মানে যেরকম একটা সমাজ চাই যেখানে সব মানুষের কথা সব মানুষ শুনবে বা মেনে নিবে, এটা সহনশীলতা দেখাবে, তারা তো আমি 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 দুইটা ক্লাসিক কেস বলি, তারাই তো আসলে এগুলিকে অনেক সময় ফেসিলিটেট করতেছে বা তারা এগুলিকে ভালো বলতেছে। যেমন আমাদের প্রেস সচিব যিনি আছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম, তিনি নামি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন, সুনামের সঙ্গে কাজ করেছেন। সেই শফিক ভাই কিন্তু এর আগে যখন আমরা অভিযোগ করেছি, আপনি যখন অভিযোগ করেছেন, তখন এটাকে প্রেশার গ্রুপ বলেছেন, মব মানতে চাননি, মানে খুবই স্ট্রেইট ফেসে নানা ধরনের কথা বলেছেন। আমি আরেকটা ক্লাসিক কেস, আমার শিক্ষক জনাব আলী রিয়াজ, তাকে আমি শুধু প্রশ্ন করেছিলাম, তাকে ইন্টারভিউর সময় আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এই জনাব মতিউর রহমান চৌধুরী যে বলছেন এই উপদেষ্টা পরিষদেও তো অনেকে আছেন, তাদের বিরুদ্ধে লিখতে পারতেছি না, সবাই তো আর ভালো না। তো এইটা তখন উনি আমাকে বলেছিলেন আপনি তো তবু এখন প্রশ্নটা করতে পারছেন। তখন আমি বলছিলাম যে এরকম টুকটাক প্রশ্ন তো শেখ হাসিনার সময় অনেকে করছে। তখন উনি বলছে আপনার এই বক্তব্য ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে খালেদ। আচ্ছা, এবং জি, দুইটা ব্যাপার যদি একটু বলেন। জি, আচ্ছা, এক, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, জি, এ কথা সত্য, আপনি ঠিক মতো তাকে উদ্ধৃত করেছেন।
এই যে কত দঙ্গলবাজি যখন হচ্ছিল, এই দঙ্গলবাজদেরকে উনি আপনার প্রেশার গ্রুপ হিসেবে দেখবার জন্য তিনি দেখতেন এবং অন্যদেরকে পরামর্শ দিয়েছেন। বেশি দিন তো হয় নাই তিনি তার ভুল বুঝতে পেরেছেন। আপনি লক্ষ্য করুন, ওই গ্রুপটাই যখন আপনার এই ডেইলি স্টার প্রথম আলো অফিস আগুন দিচ্ছে, ওই রকমের চিন্তার পক্ষের লোকেরাই যখন দিচ্ছে একেবারে উগ্র ডানপন্থী ধরনের, সেটা তারপর যে উনি যে ফেসবুক পোস্টটা দিয়েছেন কেঁদে কেটে, তার মনে হচ্ছে যে ধরুনি দ্বিধা হও, এটা বলেছেন উনি। তার মানে তার মানে আমি আপনাকে আগে যেটা বললাম যে মানুষ যখন ভুল করে, ভুল করে বা চিনতে শনাক্ত করতে কোনটা কি প্রবণতা করে, গালি দেয়, কিন্তু সময়ের মধ্য দিয়ে অতিক্রান্ত হলে এবং তার বিশ্লেষণ ক্ষমতা বাড়লে বা অন্যদের বিশ্লেষণ দিয়ে প্রভাবিত হলে অথবা তার দৃষ্টিমান হয়ে উঠলে এগুলো একসময় বুঝবে। জগতের চিন্তার বিকাশ প্রক্রিয়া এরকমই ছিল, অন্য কোনো দেশের চেয়ে সুষ্ঠু খুব বেশি ছিল না। এই ইনটলারেন্স সবসময় ছিল, অসহিষ্ণুতা। আবার এই অসহিষ্ণুতার সংস্কৃতির বিরুদ্ধে আপনার সহিষ্ণুতার সংস্কৃতি যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, যিনি চায় তাকেই তো ইউ হ্যাভ টু, এটা বলে যে লিড বাই এক্সাম্পল, আপনাকেই তো সহিষ্ণুতা দেখাতে হবে। সেই সহিষ্ণুতাটা আমরা দেখাচ্ছি, আপনাকে অনুরোধ করবো আপনি দেখান, এগুলো 1 নম্বর। তাহলে দেখেন আপনি একটা ফল পেয়েছেন, উনি নিজেই বুঝতে পারছেন তো এটা আসলে দঙ্গলবাজি। ডক্টর রিয়াজ কি বলে এই কথাটা বলেছিলেন আমি খেয়াল করি নাই, আমি আপনার কথা ধরে নিচ্ছি। হ্যাঁ, রাইট। আচ্ছা আচ্ছা, আমি বলবো এই কথা যদি উনি বলে থাকেন উনি ঠিক বলেননি। কেবলমাত্র প্রশ্ন করার যেমন পরিবেশ লাগে, তেমনি প্রশ্নের উত্তর পাওয়ার, যারা ক্ষমতার মধ্যে থাকে, কর্তৃত্বকে প্রশ্নের উত্তর পাওয়ার অধিকারও থাকে। তা না হলে গণতন্ত্র হয় না। উনি গণতান্ত্রিক সংস্কারের কাজের মধ্যে একটা নিজেকে নিয়োজিত করেছেন। আমি মনে করি এই কথা যদি এইভাবে তিনি বলে থাকেন, এটা ঠিক বলেননি। তাকে ওই যে কি বলে যে কিছু একটা হলে, যেমন আমাকে সেদিন আওয়ামী লীগ বলে গালি দিল না, ওই যে আমার উপর যে আক্রমণ করলো। আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে যে এই যে একটা পরিত্যক্ত মানুষ যারা পরিত্যক্ত সরকারের সঙ্গে ট্যাগ লাগিয়ে দিয়ে আপনার এই যে শাস্তিযোগ্য করে তোলবার প্রবণতা হিসেবে এটা ইতিহাসে আপনার থাকবে। ওনার কথাটা, উনি একটা ভুল কথা বলেছেন। হ্যাঁ, আমি মনে করি না তাই এটা বলা উচিত ছিল। প্রশ্ন করা এনাফ না, হ্যাঁ, প্রশ্নের উত্তরও দিতে তারা বাধ্য যারা ক্ষমতা আছে, ওইটাই গণতন্ত্র। এইটা যদি তারা বিশ্বাস না করেন তাহলে তারা গণতান্ত্রিক সংস্কারও করতে পারবেন না। খুবই মানে এটা সাংঘাতিক ব্যাপার। মানে কারো ইন্টারভিউ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইছি আমি বাংলাদেশে আসছিলাম কবির ভাই, আমার মাথার উপরে মনে আকাশ ভেঙে পড়লো, এত বড় অপরাধ আমি করছি। তারপরে দেখেন দুইটা জিনিস, তারপর আমি আরেক জায়গায় গিয়ে বলছি যে কোন সাংবাদিক শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাবে না, উনি তো মোস্ট সর্ট আফটার পার্সন এখন ইন্টারভিউ দেওয়ার জন্য। এইটারে লেখছে কোনো সাংবাদিক নিতে চাবে না, এই কথা নাকি আমি বলছি। এইবার বললে এবার আওয়ামী লীগের আক্রমণ যে তুই 2 পয়সার ইউটিউবার, তুই এগুলি কথা কেন বলস। মানে দুই পক্ষই কিন্তু আপনি এটা মুখস্থ করে রেখেছেন কেন? আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি ভীষণ বেদনা নিয়ে ঘুমাইতে পারবেন না। বেদনা তো আছেই ভাই, এটা তো বেদনা তো ঘুম খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আচ্ছা আচ্ছা, কবির ভাই, আমরা তফসিল ঘোষণা নির্বাচন নিয়ে আপনাকে একটু প্রশ্ন করতে চাই। যে আমরা যেমন ভেবেছিলাম যে তফসিল ঘোষণা পর বা নির্বাচন নিয়ে সব আশঙ্কা, সব অনিশ্চয়তা দূর হয়ে যাবে, কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়ার, ভোট হতে না দেওয়ার ষড়যন্ত্র যে বহাল, অনেকে এই ধরনের নানা আলামত দেখতে পাচ্ছেন। তবে আমার কাছে মনে হচ্ছে যে ইলেকশনটা সবসময় ঠিক সময়ের মধ্যেই হবে। আপনার কাছে কি মনে হয়? পশ্চিমা কূটনীতিক সহ অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে এই ইলেকশন নিয়ে জানতে চাইছেন এটা ঠিকমতো হবে কিনা, কবে হলে কখন হবে। আপনার মনে এরকম কোনো শঙ্কা বা ইয়া আছে কিনা? এখনো পর্যন্ত যে পরিস্থিতি আছে বা যতটুকু তথ্য আমার চারিদিক থেকে আছে, সেইগুলি যদি বহাল থাকে, নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখি না। যদিও আপনি নিজেই বলেছেন, আমি একমত, যে নির্বাচন যাতে না হয় তার জন্য অনেক শক্তি অনেক জায়গা থেকে আপনার তৎপর রয়েছে। আমার মনে হয় যে এই শক্তি ক্রমশই দুর্বল হতে থাকবে। এখন নির্বাচনটা ঠিক কিভাবে হবে, তার কোয়ালিটিটা ভালো হবে কি হবে না, এইটা নির্ভর করবে তো এন্টায়ার রাষ্ট্র প্রশাসনের উপর, সরকারের উপর এবং ওই রাষ্ট্র প্রশাসনের উপর নির্বাচন কমিশনের নেতৃত্ব, কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণের উপর।
সেইটা আরো কয়েকদিন পরে বোঝা যাবে। তারা তো বক্তৃতা দিচ্ছেন, তাদেরকে ডেকে তুলছেন, হ্যাঁ, সক্রিয় হতে বলছেন, এবং রাজনৈতিক দলগুলোকে কতটুকু সহযোগিতা করে তার উপর। কিন্তু ঝুঁকি আছে, অর্থাৎ নির্বাচনটা যাতে সুন্দর না হয় তার জন্য অনেক মহল, হ্যাঁ, আপনার চেষ্টা করবে। তো এইটা বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জায়গাটা সবাইকে আপনার সম্মিলিতভাবে যদি মোকাবেলা করতে পারে তাহলে আরেকটা জিনিস হবে। তবে এর আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে তারেক রহমান ফিরে আসার মধ্য দিয়ে কি হবে কি হবে না। এইটা তারেক রহমান ফিরে আসার মধ্য দিয়ে আমি মনে করি তার নিজস্ব রাজনৈতিক দলের কিছু উপকার হবে। আর এই যে ব্যক্তিতন্ত্র, মানে তিনি ফিরে আসছেন, এইটার কারণেই কেবলমাত্র বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, এইটা আমি বিশ্বাস করি না। নির্ভর করবে তিনি কতটা গণতান্ত্রিকভাবে তার রাজনৈতিক দল চালান, তিনি যদি নির্বাচিত হয়ে আসেন কতটা গণতান্ত্রিক মানস নিয়ে তিনি আইন প্রণয়ন করেন, এবং যদি তিনি সরকার গঠন করবার জায়গায় পৌঁছান কতটুকু গণতান্ত্রিকতা তিনি চর্চা করেন তার উপর। এই যে ইতিহাসের কাল্ট নির্মাণ করার যে একটা প্রচেষ্টা হচ্ছে, সেখানে আমি ইন্ধন দিতে রাজি নই বা ওইটার অংশ হতে রাজি নই। কাল্ট দিয়ে কিছু হয় না। আমার কিন্তু এই বিষয়টা নিয়ে আরেকটা প্রশ্ন ছিল কবির ভাই, নানা রকম বিশ্লেষণে এই সরকারকে সব মানে দুর্বল সরকার মনে হচ্ছে, দুর্বল থেকে ওই সরকার আরো দুর্বল হচ্ছে, মানে তার যে গ্রিপ, সেই গ্রিপ আরো আলগা, মুঠি আরো আলগা হচ্ছে। তারেক রহমান সাহেব দেশে ফিরলে এই মুঠি কি আরো আলগা হবে? মানে এই 2 মাস কি এই সরকারের পক্ষে, একটা সরকার চালাইতে গেলে যেরকম নিয়ন্ত্রণ বা ইয়া থাকা দরকার, সক্ষমতা থাকা দরকার, সেটা কি আরো কমবে? আপনার কি মনে হয়? ওই যে আমি আগে বলছিলাম যে এখনো পর্যন্ত উপাদানগুলি মনে আছে, এই উপাদানটা একটু ব্যাখ্যা করি তাহলেই হবে ছোট করে। জি, 3টা শক্তির প্রতীক হিসেবে এখানে উপস্থিত আছেন। সরকারের বা রাষ্ট্রের সরকারের দিক থেকে প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা, রাজনৈতিক দলগুলোর তরফ থেকে প্রধানত বিএনপির তারেক রহমান, এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সেনা প্রধান। এই 3টা শক্তি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা তারা কেন গুরুত্বপূর্ণ হওয়া উচিত কিনা সেটার আরেকটা তর্ক। আমি তো এই যে রাষ্ট্র ব্যবস্থাকে অগণতান্ত্রিক মনে করি। এই রাষ্ট্র পার্টি আমি চাই না নতুন গণতান্ত্রিক রাষ্ট্র চাই, সেটা একটা আরেক আলাপ। প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনের জন্য এই 3টা ফ্যাক্টর যদি এক থাকে তাহলে নির্বাচনটা হবে। ফলে আমি মনে করি অধ্যাপক ইউনূস, তারেক রহমান এবং জেনারেল ওয়াকার, এই 3 জনের মধ্যে যদি একটা ভালো সমঝোতা থাকে, এই সমঝোতারা যখন সমাজ টের পাবে, অপরাপর শক্তিগুলি যখন টের পাবে, তখনই নির্বাচন বিরোধী তৎপরতা দুর্বল হয়ে আসবে। আবার সেইখানেই আবার নির্বাচন কমিশনও ওই প্রশাসনের উপর তার কর্তৃত্ব চর্চার জন্য আপনার শক্তিমান হবে। ফলে এ কারণেই বলছি যে এদের মধ্যে যাতে ভাঙন ধরে সেটাও চেষ্টা করার লোকজন আছে। এটা আমরা মাঝে মধ্যে নানান লক্ষণ দেখি। ইউনূস সাহেব যদি নির্বাচনটা সত্যিকার অর্থে করতে চান, অর্থাৎ তার যে সমস্ত লোকেরা নির্বাচনটাকে প্রলম্বিত করে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চান, অথবা ক্ষমতার বাইরের যারা এই ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের রাজনীতিকে এগিয়ে নিতে চান, তাদেরকে যদি নিয়ন্ত্রণে আনতে পারেন এবং অন্য 2টা ফ্যাক্টরের সঙ্গে একটা সমঝোতার মধ্য দিয়ে ইলেকশনটা করার উদ্যোগ নেন, তাহলে সফল হবে। তা নাহলে বাংলাদেশের কপালে আরো অনেক দুর্ভোগ থাকবে। আমার মনে হয় না যে তারা এই 3 পক্ষে এটা বুঝতে পারবেন এবং বাংলাদেশের মানুষকে এই দুর্ভোগের মধ্যে ফেলবেন না। আমার সর্বশেষ প্রশ্ন, অনেকেই বলতেছেন যে এই দেশের সরকারে যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ আসলে বিদেশে আশ্রয় নিতে হবে, কেউকে পালিয়ে যেতে হবে, এটা অনেকে মানে কি মানে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশি ইনফ্লুয়েন্সারের পক্ষ থেকে বলা হয়েছে, নানা লোকদের পক্ষ থেকে বলা হয়েছে। আপনার কি এরকম কোনো কিছু মনে হয়? আমার প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হস্তান্তরের পরে কি তার যে স্বাভাবিক কার্যকর্মগুলি সেগুলি করতে পারবেন, তার উপদেষ্টারা করতে পারবেন? কেন আমি এই প্রশ্নটা করতেছি, কারণ আমারও শেষ দিকে মনে হইতো, শেষ দিকে না, শেষ 2-3-4 বছরে মনে হইতো যে শেখ হাসিনার জন্য কোনো এক্সিট প্ল্যান নাই। এইটাও ওনাকে আসলে অনেক দুর্বল, আপাত দুর্বল, কিন্তু অন্যান্য জায়গায় অনেক নিষ্ঠুর করে তুলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদেরও কি এই ভয় আসে কিনা যে
এক্সিটটা? আমার এখন তারা যদি মোটামুটি সুষ্ঠুভাবে একটা নির্বাচন করে দিতে পারেন, হ্যাঁ, তাহলে মানুষ আর কে ওই সরকারের মধ্যে ছিল এটা মনেও রাখবে না। এবং তারা যে অদক্ষ, এই অদক্ষতা মানুষ এখন মেনে নিয়েছে। কেবলমাত্র অদক্ষতার কারণে হ্যাঁ তাদেরকে কেউ হুমকির মধ্যে ফেলবে আমার মনে হয় না। কিন্তু এদের মধ্যে যদি কারোর কোনো দুর্নীতিগ্রস্ততার প্রমাণ যদি বেরিয়ে যায়, হ্যাঁ, তাহলে মানুষ তাদেরকে শান্তিতে থাকতে দিবে না, এটুকু আমি বলতে পারি। কারণ কি, সবার কাছ থেকে মানুষ একই জিনিস আশা করে না। তার অন্তত ধরে নিয়েছে যে এটা ব্যক্তিগতভাবে তার সৎ লোক। অদক্ষতা থাকতে পারে, অপরিণামদর্শিতা থাকতে পারে, ফলে তাদের অদক্ষতার জন্য মানুষ রেগে তাদেরকে আক্রমণ করবে, এইটা আমি মনে করি না। হ্যাঁ, কিন্তু দুর্নীতিগ্রস্ততার প্রমাণ পেলে মানুষ কিন্তু তাদের ছেড়ে দিবে না। কবির ভাই, একটা বোনাস প্রশ্ন প্লিজ, আপনি খালি আমাকে এই বোনাস প্রশ্নটার জবাব দেন। আপনি তো অনেকভাবে কানেক্টেড, আমি জানি না আপনি এটা উত্তর দিবেন কিনা। আমরা জানি যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক একজন বিশেষ সহকারী আছেন, উনার পদমর্যাদাও নাকি মন্ত্রীর সমান। এই ক্ষেত্রে উনাদের দায়িত্ব কি বন্টন করা আছে? মানে উনারা কে কোন কাজটা করবেন, বা মানে মানে এইটা কি আপনার জানা আছে? মানে কে কার বস, বা কে কার কি কোন কাজ, মানে কে উপরে কে? পরিষ্কারভাবে বন্টন করা নাই। এবং ওনারা দুইজনেই একজন আরেকজনের কাছে রিপোর্ট করেন না, দুইজনেই রিপোর্ট করেন প্রধান উপদেষ্টার কাছে। এই দুইজন কে নেওয়ার অর্থ হইল যে প্রথম জনের উপরে প্রধানমন্ত্রীর নিশ্চয়ই আস্থার অভাব, হ্যাঁ, সেইটার কারণে তাদের ভেতরকার টেনশন আছে। এটা একটা বিরাট প্রসঙ্গ। কিন্তু এই যে এখানে সমন্বয়হীনতা আছে, অদক্ষতা আছে, অঙ্গীকারের অভাব আছে, বুঝবার সমস্যা আছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যাই না বুঝা এরকম সেনসিটিভ একটা পোস্টে দুইটা লোককে রাখছে, মানে এটা যাই না বুঝা। এবং মানে আপনি বলছেন জেনে এবং বুঝে করছে, আমি খুব নিশ্চিত নই জেনে এবং বুঝে করেছেন কিনা। একটু বুঝ না থাকলে তো আরো সমস্যা করবে ভাই, মানে তো মহা মুসিবত, আমরা জানি না। তো করবে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে অনেকক্ষণ ছিলেন, মানে যতটুকু সময় আমরা আপনার কাছে চেয়ে নিয়েছিলাম তার থেকেও একটু বেশি সময় আপনি থাকলেন। আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলেন, নাহলে আমার আর কিছু বলার না, আমরা অনুষ্ঠান শেষ করি। জি, দর্শকদের জন্য প্রথমে হচ্ছে এতক্ষণ যারা যারা ছিলেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই তাদের ধৈর্যের জন্য। বাংলাদেশ একটা ক্রান্তিকালীন অবস্থার মধ্যে আছে, এইখান থেকে একটা ইতিবাচক উত্তরণের জন্য আমাদেরকে ঠান্ডা মাথায় আপনার অনেক ধৈর্যের সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে চিন্তাশীলতা, চিন্তা করতে হবে, চিন্তার বিশ্লেষণগুলো নিজেদের মধ্যে বিকশিত করতে হবে। কেবলমাত্র গালাগাল কিংবা প্রশংসা এইটা কোনো সমাজকে উপকার করে না। আপনারা এটা মনে রাখলে খুশি হব। অনেক ধন্যবাদ আপনাদের। কবির ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেক দিন, আরেক সময়, আরেক অতিথির সঙ্গে। জি, থ্যাংক ইউ।